এই প্রোটেকশন ক্ষমতাটা কিন্তু তোমার বাই বর্ন আসে, আর কিছুটা আসে হলো তোমার সেল মেডিয়েটেড, বা বিভিন্ন কম্পোনেন্টস আছে আমাদের সেলের, সেই কম্পোনেন্ট মেডিয়েটেড। তো এই জন্য এই 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 ইমিউনো সিস্টেমটাকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো ইনেট, আর একটা হলো অ্যাডাপটিভ। হ্যাঁ, ইনেট অর অ্যাকোয়ার্ড, হ্যাঁ, আর একটা হলো অ্যাডাপটিভ। তো এখানে ইনেট ইমিউনিটি যেটা, তাহলে আমরা প্রথমের দিকে যে জিনিসটা করব সেটা হলো দ্য ইমিউন সিস্টেম ইজ ডিভাইডেড ইনটু টু কমপ্লিমেন্টারি আর্মস, দ্য ইনেট এন্ড দ্য অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমস। আর ইমিউন সিস্টেমটা কি? দ্য ইমিউন সিস্টেম ইজ ডিজাইন টু রিকগনাইজ এন্ড রেসপন্ড টু নন সেলফ অ্যান্টিজেন ইন এ কোঅর্ডিনেটেড ম্যানার। এই যে অ্যান্টিজেন গুলো আমাদের বডি মেটাবলিজমে কতটুকু প্রভাব ফেলতে পারে? অ্যান্টিজেন মূলত হার্মফুল যেগুলো ফরেন পার্টিকেল, সেগুলো হার্মফুল। আমাদের বডিতেও কিন্তু অনেক অ্যান্টিজেন আছে, তাই না? তো এগুলো হলো তোমার অ্যাডাপটিভের মধ্যে পড়বে। তো ইনার্ট এবং অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম যেটাকে বলা হয়, মূল কথাটা হলো খুবই খুবই সিম্পল কথা দিয়ে তুমি বলতে পারো। ইনার্ট হলো তোমার বাই বর্ন, বা যেটা তুমি ন্যাচারালি যেটা হ্যাঁ তোমার ভিতরে যেটা থাকে, হ্যাঁ, অর্থাৎ যেটা তোমার হেরিডিটি ক্যারি করে, হ্যাঁ, যে ক্যারি যে সিস্টেমটা, যেটা যে ইমিউন সিস্টেমটা তোমার কি বলবো অ্যাকোয়ার্ড বা অর্জিত, যেটা হ্যাঁ হয়ে আসে বাই বর্ন। এই সিস্টেমটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো যে এই সিস্টেমটায় কোন কোন ধরনের আমাদের যে অ্যাকোয়ার্ড অর ইনার্ট ইমিউনিটি, কোন কোন ধরনের ফ্যাক্টর, কোন কোন ধরনের আমার সাবস্টেন্সেস এর সাথে জড়িত, সাবস্টেন্সেস বলে ভুল হবে, কোন কোন ধরনের কম্পোনেন্ট জড়িত, সেগুলো আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ইমিউন সিস্টেমটা আসলে মূলত অ্যান্টিজেন অ্যান্টিবডিরই খেলা, তাই না? তো এখানে কতটুকু তুমি প্রোটেক্ট করতে পারতেছো এই দুইটা সিস্টেমের মাধ্যমে। যে কোন দুইটা সিস্টেম? সেটা হলো একটা তোমার অর্জিত, আর একটা হলো তোমার সেল মেটাবলিজম। সেটা আউটার সাইড থেকে হতে পারে বা ইনার সাইড থেকে হতে পারে, যে বডির যে সেল মেটাবলিজমের যে অ্যাক্টিভিটি, সেটা কতটুকু তোমার প্রোটেক্ট করতেছে। তো এই যে ইনার্ট ইমিউনিটি, আমি একটু এটা নিয়ে কথা বলি। ইনার্ট ইমিউনিটি প্রোভাইডস দ্য বডিজ ফার্স্ট লাইন ডিফেন্স এগেইনস্ট ইনফেকশাস এজেন্ট। তো ইনফেকশাস এজেন্ট মানে যেগুলো ক্ষতিকর উপাদান, যেগুলো ফরেন পার্টিকেল, ফরেন অ্যান্টিজেন, মানে অ্যান্টিজেন যেগুলো, যেগুলো হলো কি হয় ইনার্ট ইমিউনিটি সিস্টেমে প্রথমেই আর কি বাধা দেয় তোমার ইনফেকশন হতে, তাই না? বডিতে ইনফেকশন হতে বাধা দেয়। সেটাই হলো ইনার্ট ইমিউনিটি, যেটা প্রথমেই ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে, প্রথমেই তোমার ডিফেন্সিভ মেকানিজমে প্রথমেই কাজ করে, তাই তো? ডিফেন্সিভ মেকানিজম বলতে তোমার বডিতে যে হার্মফুল কম্পোনেন্ট গুলো অ্যাটাচ হবে বা বডির ক্ষতি করবে, সেই ক্ষতি করা থেকে প্রথমেই বাধা দেয় কে? ইনার্ট ইমিউনিটি সিস্টেম, তাই তো? ইট ইনভলভ সেভারাল ডিফেন্সিভ ব্যারিয়ার্স। আচ্ছা, এগুলোর কিছু আলাদা আলাদা ডিফেন্সিভ ব্যারিয়ার আছে, যেমন বলো অ্যানাটমিক এন্ড ফিজিক্যাল, যেমন স্কিন, মিউকাস মেমব্রেন এন্ড নরমাল ফ্লোরা। তারপরে ফিজিওলজিক্যাল কিছু ব্যারিয়ার আছে, যেমন টেম্পারেচার, পিএইচ, অ্যান্টিমাইক্রোবিয়ালস এন্ড সাইটোকাইন। তারপরে কমপ্লিমেন্ট, সেলুলার, ফ্যাগোসাইটিক এন্ড গ্রানুলোসাইট ইনফ্লামেশন। আচ্ছা, এই যে জিনিসগুলো আমাদের এখানে নাম করলাম, অ্যানাটমিক এবং ফিজিক্যাল। দেখো আমাদের স্কিনে কিছু কিছু ফরেন অ্যান্টিজেন আছে, যেগুলো স্কিনের ডিজিজের জন্য আমাদের কারণ হয়ে যায়। মিউকাস মেমব্রেনে এবং নরমাল ফ্লোরা, এগুলো কিছু আমাদের ফিজিক্যাল যেগুলো হয়, ফিজিক্যাল তোমার ইমিউনিটি সিস্টেমস, এগুলো মূলত এরা প্রোটেক্ট করে। কিন্তু এখন তুমি যদি বলো যে অ্যানাটমিক এবং ফিজিক্যাল, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু বডিতে ফরেন পার্টিকেল গুলো যে কোনো সময় তোমার অ্যাটাচ হতে পারে। কিন্তু যদি না তোমার এই ধরনের নেয়াগুলো আর কি, কম্পোনেন্ট গুলো, এই যে আমাদের বডির যে কম্পোনেন্ট গুলো, এখানে যদি তোমার ইনার্ট সিস্টেমটা যদি উইক থাকে, অর্থাৎ তুমি বাই বর্ন যেটা নিয়ে
অনেকের স্কিন আছে না, যে একটু হালকা হাত দিলেই লাল হয়ে যায়, তাই না? অ্যালার্জিক কন্ডিশন। আবার অনেকেরই মেমব্রেনস বা নর্মাল যে এয়ারগুলো আছে সেগুলো যে মানে খুব ইয়াতেই সহসাই কিন্তু ইনফেক্টেড হতে পারে। তো এগুলো কিন্তু বাই বন্ড চলে আসে, অর্থাৎ কিছু মানুষের স্কিন আছে বা কিছু আমাদের কম্পোনেন্টস আছে বডির, যেগুলো কি প্রোটেকশনটা কিন্তু বাই বন্ড নিয়ে আসে। তারপরে হলো তোমার ফিজিওলজিক যে আটা, টেম্পারেচার, পিএইচ, অ্যান্টিমাইক্রোবিয়ালস এন্ড সাইটোকাইনস। আচ্ছা, তোমরা জানো যে সাইটোকাইন, তারপরে হলো তোমার টেম্পারেচার, পিএইচ, এইগুলো, এই সাইটোকাইন গুলোর মধ্যে কিছু কিছু সাইটোকাইন কিন্তু তোমার কি বলবো ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে, আর কিছু সাইটোকাইন যেগুলো এক্সেস সিক্রিয়েশন হওয়ার ফলে বডির ক্ষতি হয়। তো সাইটোকাইন গুলো কিন্তু কি বলবো অ্যাজ এ প্রোটেক্টর হিসেবে কাজ করে। অনেক সাইটোকাইন আছে যেটা তোমার ইনহেরিটেড আসে, অ্যান্টিমাইক্রোবায়াল কিছু কম্পোনেন্টস আছে যেগুলো ইনহেরিটেড আসে। পিএইচ, টেম্পারেচার, অনেকের টেম্পারেচার আছে না, সব সময় টেম্পারেচার হাই থাকে, কিছু মানুষের দেখবা যে টেম্পারেচার পিএইচ অ্যাডজাস্টেবল না। তো এদের কিন্তু ভালনারেবল অবস্থায় থাকে, যে কোনো সময় যে কোনো ধরনের প্যাথোজেনের মাধ্যমে তারা ইনফেক্টেড হতে পারে। তারপরে কমপ্লিমেন্ট, তোমরা জানো যে কমপ্লিমেন্ট গুলো হলো প্রায় 20টা বা তার বেশি অধিক প্রোটিনের সমন্বয়ে গঠিত, অনেকগুলো প্রোটিন থাকে। হ্যাঁ, এই কমপ্লিমেন্ট গুলোকে প্রায় 4-5 ভাগে ভাগ করা হয়, C1, C2, C3, C4। এই কমপ্লিমেন্ট সিস্টেমে যদি কমপ্লিমেন্ট সিস্টেমটা যদি তোমার খুব উইক হয় অথবা খুব বেশি পরিমাণে স্ট্রং হয়, এই দুটাই কিন্তু খারাপ। অর্থাৎ যদি কমপ্লিমেন্ট সিস্টেম যদি তোমার প্রপারলি না চলে, কমপ্লিমেন্ট বলতে অনেক যে একগুচ্ছ প্রোটিনের একটা সমন্বয়ে গঠিত একটা সিস্টেম, যে এই প্রোটিন গুলো যদি প্রপারলি কাজ না করে ইয়ার সিস্টেমে, তোমার ইমিউন সিস্টেমে এই প্রোটিন গুলো যদি খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়, দুইটাই কিন্তু খারাপ জিনিস। হ্যাঁ, তারপরে হলো সেলুলার, যেমন ফ্যাগোসাইটিক এবং গ্রানুলোসাইট। তোমরা জানো যে ফ্যাগোসাইটিক প্রসেস কিন্তু ডব্লিউবিসি জড়িত থাকে, তাই না? ফ্যাগোসাইটের কাজ কি, যে বাইরের যেগুলো জীবাণুগুলো, হ্যাঁ ফরেন সাবস্টেন্স গুলোকে ডিস্ট্রয় করে, আমাদের যে এনগালফ করে এবং ডিস্ট্রয় করে ফেলে। যেমন ডব্লিউবিসি না, ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায় কি করে, জীবাণু ধ্বংস করে। এটা অলওয়েজ। তো অনেক দেখবা যে যাদের নাকি ডব্লিউবিসির অ্যাবনর্মালিটিস আছে, বিশেষ করে ক্যান্সার বা বিভিন্ন রক্ত রোগ এর, তাদের ক্ষেত্রে দেখবো যে এই যে কোনো মানে খুব কন্টিনিউয়াসলি তাদের এই তোমার ফরেন প্যাথোজেন গুলো, অর্থাৎ অ্যান্টিজেন গুলো, ফরেন অ্যান্টিজেন গুলো, হার্মফুল অ্যান্টিজেন গুলো কিন্তু তাদের আক্রমণ করতেই থাকে। অর্থাৎ এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনহেরিটেড বলা যায়। অর্থাৎ যদি তোমার ফ্যাগোসাইটিক প্রক্রিয়া যদি প্রপারলি না চলে, তাহলে ফরেন পার্টিকেল গুলো তো আসতেই থাকবে, তাই না? তোমাকে ইনফেক্ট করতেই থাকবে। তারপরে গ্রানুলোসাইট, হ্যাঁ, গ্রানুলোসাইট লেভেলটা যদি তোমার থাকে, কি বলবো, যদি প্রপারলি মেনটেন না হয়। তারপরে ইনফ্লামেশন, আর একটা জিনিস, ইনফ্লামেশন তোমরা জানো যে ইনফ্লামেশন কিন্তু অনেক ধরনের হয়। তার মধ্যে হলো সাইটোকাইন রিলেটেড ইনফ্লামেশন আছে, তারপরে হলো তোমার বিভিন্ন ভাইরাস রিলেটেড, ব্যাকটেরিয়া রিলেটেড ইনফ্লামেশন আছে। তো ইনফ্লামেশন হলেই কিন্তু যে কোনো ধরনের ইনফ্লামেশন হওয়ার পূর্ব শর্ত হলো কিন্তু ফরেন পার্টিকেল গুলো বডিতে অ্যাটাক করা, তাই না? অ্যাটাক না করলে তো আর ইনফ্লামেশন হবে না অটো, তাই না? তো এই যে এই জিনিসগুলো কিন্তু ইনহেরিটেড, এবং এই জিনিসগুলো হলো মেইন সমস্যা, বুঝছো? তো তাহলে এখানে তোমরা বুঝতে পারলা যে ইনঅ্যাট ইমিউন সিস্টেমে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর জড়িত, যে ফ্যাক্টর গুলো ইনঅ্যাট ইমিউনিটির একটা পার্ট। ইনঅ্যাট ইমিউন সিস্টেমস ডিফেন্স হ্যাভ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স ইন কমন। এটা কিন্তু দেখো, ইন্ট্রিনসিক্যালি উইথ অর উইদাউট প্রিভিয়াস স্টিমুলেশন। ইন্ট্রিনসিক্যালি উইদাউট, এখানে এই কথাটার মিনিংটা দেখো, ইনঅ্যাট ইমিউন সিস্টেমস হ্যাভ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স ইন কমন। এটা প্রেজেন্ট ইন্ট্রিনসিক্যালি উইথ অর উইদাউট প্রিভিয়াস স্টিমুলেশন। এইটা ইনঅ্যাট ইমিউন সিস্টেম, সেটা হতে পারে তোমার স্টিমুলেট ছাড়া এবং স্টিমুলেট অবস্থায়। কারণ হলো তোমার বডিতে তো এটা অলরেডি আছে এক্সিস্টিং, এটা স্টিমুলেশনের দরকার হবে না, অলরেডি আছে এক্সিস্টিং। আবার অনেক সময় কি হয় যে ফরেন প্যাথোজেন গুলো যখন আক্রমণ করবে, তখন স্টিমুলেশনের মাধ্যমে, অর্থাৎ ফরেন প্যাথোজেনের এগেইনস্টে এটা স্টিমুলেটেড হবে। এরকম সিস্টেমে কিন্তু এগুলো কাজ করে। তারপরে হ্যাভ লিমিটেড স্পেসিফিসিটি for share the microbes and cellular structure, pathogen associated molecular patterns,
and damage associated with molecular pattern. আচ্ছা, এগুলো ইনঅ্যাট ইমিউনিটিটা কিন্তু খুব বেশি পরিমাণে যে তোমাকে প্রোটেক্ট করতে পারবে তা না, কারণ এটা ইনহেরিটেড হয়ে আর কতটুকুই তোমাকে প্রোটেক্ট করতে পারবে। যদি তোমার আদার্স সেলগুলো অর্থাৎ অ্যাডাপটিভ ক্ষমতাটা যদি তোমার যদি না থাকে, তো সেই ক্ষেত্রে ইনঅ্যাট ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করে এটা বাই বর্ন, কিন্তু এই ক্ষেত্রে অ্যাডাপটিভ পরিমাণটাও কিন্তু ভালো থাকতে হবে, অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেমটা তোমার ভালো থাকতে হবে। তো এখানে আমি এই কথাগুলো না বলে এখানে দেখো কিছু আমি অ্যাডাপটিভটা যদি আমি বলি তাহলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হবে। দেন আমি দুটা আলাদা আলাদা সিস্টেমের কি কি পার্থক্য আছে সেগুলো যদি আমি বলি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাডাপটিভ সিস্টেম, অ্যাডাপটিভ ইমিউনিটিটা যেটা, the component of adaptive immune systems are B and T lymphocyte and their effector cell. তো এখানে অ্যাডাপটিভ ইমিউনিটিতে মূলত আমাদের দুইটা সেলের দুইটা কম্পোনেন্ট কাজ করে, বি এবং টি লিম্ফোসাইট। তোমরা জানো যে বি সেল মূলত কি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে, তাই না? বি সেল অ্যান্টিবডি তৈরি করে। বি সেল অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে কি সেল, হেল্পার টি সেল, CD4 টি সেল কিন্তু অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। হ্যাঁ, বি সেলকে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। আর টি লিম্ফোসাইট তোমরা জানো যে যে কোনো ধরনের ইনফেকশনের বিরুদ্ধে টি লিম্ফোসাইট কিন্তু ফাইট করে, তাই না? হ্যাঁ, তো টি লিম্ফোসাইটকে বলা হয় কিন্তু কি, টি লিম্ফোসাইটকে বলা হয় হলো তোমার সেকেন্ড ডিফেন্স মেকানিজম এর সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এবং এটা কি হয়, এই টি লিম্ফোসাইটের যেমন কিছু কিছু কম্পোনেন্ট আছে, যেমন CD8 টি সেল, সাইটোটক্সিক টি সেল, তারপরে হলো তোমার রেগুলেটরি টি সেল CD25 FOXP3, তারপরে এনকে সেল আলাদা, তারপরে আরো কিছু আছে গামা ডেল্টা টি সেল। এইগুলো কিন্তু সবই প্যাথোজেনের এগেইনস্টে ফাইট করে। এগুলোকে আমরা টিউমার সাপ্রেসার হিসাবেও কিন্তু ইউজ করি এইগুলোকে। তাহলে এই যে CD8 টি সেল টি লিম্ফোসাইট, এটা সাইটোটক্সিক অ্যাক্টিভিটি মিনস হলো যে কোনো প্যাথোজেনের বিরুদ্ধে এরা এই সাইটোটক্সিক অ্যাক্টিভিটির মাধ্যমে ওই তোমার হার্মফুল যে সেলগুলোকে সেগুলোকে কিল করে ফেলে। তারপরে হলো তোমার রেগুলেটরি টি সেল, এই যে CD28 FOXP3 এগুলো রেগুলেশন করে, টি সেলকে রেগুলেটেড করে। গামা ডেল্টা টি সেল এগুলো হলো তোমার টিউমার সাপ্রেসার হিসাবে ইউজ করা হয়। এই সেলগুলো হলো ভালো সেল, এনকে সেল। তো এখানে মূলত আমরা দেখো অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমে যেটা হয় যে তুমি না ইনএট সিস্টেমে তুমি বাই বর্ন ইমিউনিটি নিয়ে আসলা, সেই ইমিউনিটি গুলোর মধ্যে কিছু কম্পোনেন্টস আছে যেগুলো তোমার যদি সবকিছু মেনটেন থাকে তাহলে প্রপারলি ফার্স্ট ডিফেন্স মেকানিজম দ্যাট ইজ এনাফ টু প্রোটেক্ট এনি কাইন্ডস অফ ভাইরাল অর ব্যাকটেরিয়াল ইনফেকশনস ফ্রম দ্য আউটসাইড। ওকে, যদি ফার্স্ট ডিফেন্স মেকানিজমে কি কাজ করে, বি সেল CD4 না 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 ইনঅ্যাট ইমিউনিটি। এখন ইনঅ্যাট ইমিউনিটি যদি তুমি বাই বন্ড প্রপারলি না থাকে, সেটা যদি তোমাকে প্রোটেক্ট করতে না পারে, যে অনেকগুলো ব্যারিয়ার আছে, ওই ব্যারিয়ার গুলো যদি যেমন তোমার টেম্পারেচার বললা, তারপরে আদার্স যে জিনিসগুলো বললা, এগুলো যদি প্রপারলি তোমার মেনটেন না করে, হ্যাঁ, ফ্যাগোসাইটিক প্রসেস, ইনফ্লামেশন, হ্যাঁ প্রসেস, যেমন এই যে সাইটোকাইন গুলো, কিছু সাইটোকাইন আছে যেটা ইনফ্লামেশনে বাধা দেয়, হ্যাঁ, তো এইগুলো যদি না থাকে, তারপরে তোমার কিছু ফিজিওলজিক কন্ডিশন আছে, কমপ্লিমেন্ট, হ্যাঁ, এইগুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট। এই ফ্যাক্টর গুলো কিন্তু যদি প্রপারলি থাকে তাহলে কিন্তু ফার্স্ট ডিফেন্স মেকানিজম অর্থাৎ ইনঅ্যাট ইমিউনিটি সিস্টেমস এনাফ টু প্রোটেক্ট এনি কাইন্ডস অফ প্যাথোজেন এগেইনস্ট প্যাথোজেন, রাইট? আর যদি না থাকে তাহলে সেকেন্ড ডিফেন্স মেকানিজমে যেতে হবে। সেকেন্ড ডিফেন্স মেকানিজমে গেলে কি হবে, তখন এই যে আমাদের বি এবং টি লিম্ফোসাইট এরা ফাইট করবে, অর্থাৎ বি লিম্ফোসাইট কি করবে, ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ওকে নিষ্ক্রিয় করে ফেলবে, হ্যাঁ, যেটা আমরা ভ্যাকসিন ট্যাকসিন গুলো এগুলো করতেছি, হ্যাঁ। তারপরে হলো টি লিম্ফোসাইটের কাজ কি, এই কাজ হলো রোগ প্রতিরোধ করা, মূলত রোগ প্রতিরোধ করা, তাই না? যেমন এখানে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ হলে কি হয়, মূলত ভাইরাস আক্রমণ হলে ইন্টারফেরন সিক্রিশন হয়, যেমন গামা ডেল্টা টি সেল আছে, হ্যাঁ, তারপরে হলো তোমার ইন্টারফেরন আলফা, ইন্টারফেরন গামা, আলফা, বেটা। এই গামা যে ইন্টারফেরন, এটা কিন্তু সাইটোটক্সিক টি সেলের মতো করে কাজ করে, CD8 টি সেল। আমি যেটা বোঝাতে যাচ্ছি তোমাদের সেটা হলো যে
বাই বন্ড কেউ যদি ইনঅ্যাট ইমিউনিটি সিস্টেম স্ট্রং না থাকে, অনেকগুলো ব্যারিয়ারের ফলে, যে ব্যারিয়ার গুলো তাদের যে ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট, সেই ফ্যাক্টর গুলো যদি প্রপারলি অর্থাৎ কোনো প্যাথোজেনের এগেইনস্টে কাজ করবে, যে ফ্যাক্টর গুলো, সেই ফ্যাক্টর গুলো যদি প্রপারলি মেইনটেইন না থাকে বা প্রপারলি অ্যাক্টিভেটেড না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে সেকেন্ড ডিফেন্স মেকানিজমে আসবে। সেকেন্ড ডিফেন্স মেকানিজম প্রোটেক্ট করতে পারবে ওই ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ওই প্যাথোজেনের বিরুদ্ধে। সেই সেকেন্ড ডিফেন্স মেকানিজমটা কি? অ্যাডাপটিভ ইমিউনিটি, রাইট? হ্যাঁ, তো এই অ্যাডাপটিভ ইমিউনিটিটা কি? এটা কিন্তু বায়োবর্ন না, এটা হলো তোমার বডিতে যে সেল আছে, বি সেল, টি সেল, এগুলো কিন্তু কন্টিনিউয়াস মেইনটেইন হয়। এখন বি সেল, টি সেলের যে ফ্র্যাকশন গুলো, হ্যাঁ, মনে করো আমি যদি বলি যে আমাদের CD4 টি সেল, এখান থেকে তো বি সেল তৈরি হয় এবং অ্যান্টিবডি তৈরি হয়, বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। হলো টি লিম্ফোসাইটের মধ্যে মনে করো সবচেয়ে ভালো সেল যেগুলো CD8 টু সেল, CD8 টি সেল, তারপরে হলো গামা ডেল্টা টি সেল, তারপরে হলো রেগুলেটরি টি সেল, তারপরে হলো তোমার এনকে সেল, যে সেলগুলো আছে, এই সেলগুলো না ফাইট করে যে কোনো প্যাথোজেনের এগেইনস্টে। তো এই সেলগুলোর কাউন্টটা কিন্তু সবসময় যে তোমার এক থাকবে বাই বন্ড তা না, এটা কিন্তু তোমার অভ্যাসের উপর নির্ভর করবে, তোমার ডেইলি যে তুমি খাওয়া দাওয়া থেকে শুরু করে তোমার বডির মেইনটেনেন্সের উপর নির্ভর করবে, তাই না? এটা ভালো হতে পারে, তুমি যদি ভালো যেটা ইমিউনিটি বুস্ট করে, যে ভালো খাবারগুলো তুমি গ্রহণ করো, তাহলে তোমার ইনিশিয়াল অবস্থার চাইতে আরো ভালো অবস্থা হবে। তুমি যদি এটা আরো খাবারগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, যেটা ইনটেক করো, যেগুলো এই মেইনটেনের জন্য, এই সেলগুলো মেইনটেনের জন্য যদি প্রপার ওয়েতে তুমি করো আর কি, ফুড ইনটেক করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো তুমি ফিডব্যাক পাবে। এই জন্য বলা হচ্ছে যে প্রথম ডিফেন্স মেকানিজম যদি ফেল করে, তাহলে তখন সেকেন্ড ডিফেন্স মেকানিজমে অ্যাডাপটিভ ইমিউনিটি কাজ করে। আর সেকেন্ড ডিফেন্স মেকানিজমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো টি লিম্ফোসাইট অ্যান্ড বি সেল। বি সেল মূলত অ্যান্টিজেন, ফরেন অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে তাকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। দুই হলো টি লিম্ফোসাইটের যে ভালো সেলগুলো, যেগুলো সাইটোটক্সিক অ্যাক্টিভিটির মাধ্যমে হার্মফুল অ্যান্টিজেনগুলোকে ডিস্ট্রয় করে। আর আর কি করে, যখন কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়ার কোনো নর্মাল সেলকে আক্রমণ করে, সেখান থেকে তোমার ইন্টারফেরন সিক্রেশন হয়। হ্যাঁ, ইন্টারফেরন হলো ওয়ান কাইন্ডস অফ একটা মেডিসিনের মতো, অ্যান্টিবায়োটিকের মতো। সেই ইন্টারফেরন গুলোর মধ্যে তোমার যেটা গামা ইন্টারফেরন, যেটা গামা ডেল্টা টি সেল বা অন্যান্য যে তোমার টি সেল আছে, সেই টি সেল গুলো থেকে কিন্তু নিশ্চিত হয়, যারা যে কোনো প্যাথোজেনের এগেইনস্টে কাজ করে। তো নরমাল সেলে নরমালি ইন্টারফেরন নিশ্চিত হয় না। তোমরা পড়ছো এগুলো না? ইন্টারফেরন পড়ছো? জি স্যার পড়ছি, বায়োলজিতে পড়ছিলাম। ভাইরোলজিতে পড়ছো? তোমরা পড়ছো? এরা পড়ছো? নিত্যরা পড়ছো? না স্যার আমাদের কাছে এগুলো এখনো নতুন নতুনই মনে না হচ্ছে। স্যার, আমি পড়িনি এগুলো স্যার। স্যার আমরা পড়িনি। তার মানে কিছু নিউ নিউ মনে হচ্ছে, গামা ডেল্টা টি সেল বা এই যেগুলো বলতেছেন স্যার। তোমরা ভাইরোলজি এটা 313 তে তো। ভাইরোলজি কোথায় পড়ছিলা? ভাইরোলজি পড়নি না তোমরা? ভাইরোলজি পড়ো না? ইয়াও পড়ো না? মাইক্রোবায়োলজি পড়ছো? জি স্যার মাইক্রোবায়োলজি পড়ছি। আচ্ছা, তোমাদের তো ভাইরোলজি নাই, এরপরে সেমিস্টারে আসবে। আচ্ছা, যাই হোক, আমরা ওইগুলো নতুন মনে হচ্ছে, কিন্তু আমরা যে জিনিসটা আলোচনা করতেছি এই কোর্সের, এটা তো বুঝতে পারতেছো ইনঅ্যাক্ট ইমিউনিটিটা কি আর অ্যাডাপটিভ ইমিউনিটি কি, বোঝা যাচ্ছে তো না? জি স্যার। বুঝতে পারতেছো? আচ্ছা, অ্যাডাপ্ট ইমিউন ডিফেন্স হ্যাভ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স ইন কমন। যেটাকে বললাম যে ইনএটের মধ্যেও কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, অ্যাডাপটিভের মধ্যেও কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। তো অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের মধ্যে ক্যারেক্টারিস্টিক গুলো বললাম যেটা বি অ্যান্ড টি লিম্ফোসাইট ইজ স্পেসিফিক ফর পার্টিকুলার অ্যান্টিজেন। কিছু স্পেসিফিক অ্যান্টিজেন আছে, ফরেন অ্যান্টিজেন বলো বা ইনসাইড অ্যান্টিজেন বলো, সেগুলোর জন্য স্পেসিফিক বি অ্যান্ড টি লিম্ফোসাইট, হ্যাঁ, এরা কিন্তু কাজ করে। অ্যাজ এ পপুলেশন লিম্ফোসাইটস হ্যাভ এক্সটেন্সিভ ডাইভার্সিটি। তো বিভিন্ন পপুলেশনের ক্ষেত্রে কিন্তু তোমার এই লিম্ফোসাইট গুলো, হ্যাঁ, মূলত টি অ্যান্ড বি লিম্ফোসাইট গুলো যে পার্সেন্টেজ গুলো কিন্তু ভ্যারি করে। আর এনহ্যান্সড ইস রিপিট এক্সপোজার ইমিউনোজেনিক মেমোরি আর ক্যাপেবল অফ ডিস্টিংগুইশ সেল। আচ্ছা, এখানে মূলত একটা কথা বোঝাতে চেয়েছে, সেটা হলো যে
আমরা হলো মনে করো কালো মানুষ অথবা আর কি বলবো শ্যামলা মানুষ। এখন আমাদের মধ্যে বি লিম্ফোসাইট, হ্যাঁ হ্যাঁ আমাদের মধ্যে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের যে কাউন্ট গুলো, কথার কথা CD4, CD8, CD25, তারপরে আদার্স যে সেলগুলো আছে এগুলোর কাউন্ট গুলো আমি নরমাল কাউন্ট যদি বলি, স্ট্যান্ডার্ড একটা কাউন্ট, সেই কাউন্টের ক্ষেত্রে CD4 টি সেল অর্থাৎ হেল্পার টি সেল MHC ক্লাস 2-1 মলিকুলার গুলোর ক্ষেত্রে 65% এর মধ্যে হ্যাঁ 65 থেকে 70 বা 75% হয়। CD8 প্লাস টি সেল এগুলো হয়তো 10 থেকে 15% হয়। তারপরে হলো গামা ডেল্টা টি সেল, এটা 1 to 2% হয়, এগুলো কিন্তু খুব ভালো। তারপরে NK সেল হয়তো 3 থেকে 5%। এই টোটালি মিলে কিন্তু 100% এই সেলের ফ্র্যাকশন গুলো, যেটাকে আমরা বলি সিডি মার্কার, হ্যাঁ, অর্থাৎ ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন মার্কার, যেগুলো নাকি তোমার ফার্স্ট প্রোটেক্ট করবে। কিন্তু এখানে অ্যাডাপটিভ ইমিউনি সিস্টেমে যেহেতু এটা, তাহলে এটা সেকেন্ড লাইন ডিফেন্সে কাজ করবে। হ্যাঁ, তো সেকেন্ড লাইন ডিফেন্সে এই সেলের এইগুলো মার্কারগুলো, বিশেষ করে CD8 টি সেল, তারপরে গামা ডেল্টা টি, এরা কিন্তু এই কাজগুলো করবে। তো এটা হলো অ্যাডাপটিভ ইমিউনি সিস্টেমের কাজ। আর ইনঅ্যাক্টিভ ইমিউনি সিস্টেমের কাজ হলো তোমার বডিতে অলরেডি এক্সিস্টিং যে ইমিউনি সিস্টেম আছে, সেই ইমিউনি সিস্টেমগুলো কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো তোমার টেম্পারেচার হতে পারে, পিএইচ হতে পারে, আদার ইনফ্লামেশন, যদি ইনফ্লামেটরি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি থাকে ভালো, তাহলে ভালো ডিফেন্স মেকানিজমে কাজ করবে। আর যদি এটা ফেল করে তাহলে সেকেন্ড ডিফেন্স মেকানিজমে অ্যাডাপটিভ ইমিউনিটি কাজ করবে। অর্থাৎ এট এ টাইম দুইটা ইমিউনি সিস্টেম কিন্তু কাজ করবে না। বোঝা গেছে? এটা কিন্তু ক্লিয়ার। এখন আমরা এইবার একটু ইম্পর্টেন্ট যে জিনিসটা আসি, এত এত কিছু বললাম তো, এবার ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো নন সেলফ একটা জিনিস বলো। দেখো নন সেলফ হলো কিন্তু প্যাথোজেন, হ্যাঁ, আর ডিস্টিংগুইশ বিটুইন সেলফ মানে হোস্ট সেল। তো হোস্ট সেল বলতে আমরা, আর প্যাথোজেন গুলো ফরেন পার্টিকেল, তাই না? তো এখন ওইগুলো আমি না বলে এখানে যে আমরা একটু ইম্পর্টেন্ট দেখো, ইনার্ট ভার্সেস অ্যাডাপটিভ ইমিউনিটি স্পেসিফিসিটি, অর্থাৎ কাদের স্পেসিফিসিটি কত বেশি অ্যাক্টিভ। ইনার্টের ক্ষেত্রে ফর প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস। তো এই ইনার্ট ইমিউনিটির ক্ষেত্রে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার পাম্পস, যেটা এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোন ধরনের প্যাথোজেন, কোন ধরনের তোমার ভাইরাস বলো বা ব্যাকটেরিয়া বলো, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে তোমার ইনার্ট ইমিউনি সিস্টেমে কিভাবে প্রোটেক্ট করবে। আর অ্যাডাপটিভের ক্ষেত্রে ফর স্পেসিফিক অ্যান্টিজেন অফ মাইক্রোবায়াল অ্যান্ড নন মাইক্রোবায়াল এজেন্টস। এখন এখানে আমরা আগেই বলছি যে অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেমের ক্ষেত্রে বি সেল এবং টি সেল স্পেসিফিক কিছু অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে, সব অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু সে কাজ করতে পারে না। তো এই ক্ষেত্রে এরও কিছু লিমিটেশন আছে। তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটির ক্ষেত্রে বি সেল এবং টি সেল মূলত কাজ করে অ্যান্টিজেনের বিরুদ্ধে, তাই না? তো এই বি সেল এবং টি সেলের ফাংশনগুলো প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস, স্যার এর মধ্যে কি কি আছে স্যার? এর মধ্যে এই যে এখানে দেখো প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, প্যাথোজেন বলতে এখন কোন ধরনের প্যাথোজেন, একটা মলিকুলার প্যাটার্ন গুলো, হ্যাঁ মলিকুলার, হ্যাঁ হ্যাঁ শুনুন, রিলেটেড হচ্ছে প্যাথোজেন গুলো স্যার। আমি এটা একটু ক্লিয়ার করি কিশোর। আমি তোমার এটা দেখো, লিমিটেড স্পেসিফিসিটি ফর শেয়ার্ড মাইক্রোবস, এন্ড মাইক্রোব বলতে এখানে মাইক্রো অর্গানিজমস এন্ড সেলুলার স্ট্রাকচার, প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস এন্ড ড্যামেজ অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস। এখন এটা মাইক্রোব গুলো কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম আছে, যাদের সেলুলার স্ট্রাকচার গুলো কিন্তু ডিফারেন্ট। যখন আমি তোমাদের একটা এক্সাম্পল দিতে পারি, মাইক্রোব্যাক্টার টিউবারকুলোসিস, তাই না? এটা নাম শুনছো? জি স্যার। হ্যাঁ, টিবি রোগের জন্য দায়ী, টিবি রোগের জন্য দায়ী, তাই না? তো এখন আমি একটা জাস্ট স্পেসিফিক একটা উদাহরণ দিচ্ছি, যে এই টিবি রোগের জন্য দায়ী। এটা কিন্তু তুমি গ্রাম স্টেনিং করো না, নরমাল যে গ্রাম স্টেনিং করো, অর্থাৎ নরমাল গ্রাম স্টেনিং বলতে যেটা ক্রিস্টাল ভায়োলেট স্টেনিং করো, আর একটা হলো স্যাফ্রনিন স্টেনিং করো। তো এই যে মাইক্রোব্যাক্টার টিউবারকুলোসিস, এটা নরমাল স্টেনিং এ কিন্তু তুমি এই ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফাই করতে পারবা না। কেন জানো? কারণ হলো যে এই ব্যাকটেরিয়াটার তোমার যে কি ব্যাকটেরিয়ার সেল ওয়ালে
পেপটিডোগ্লাইকেন লিপিড লেয়ারটা এত বড় যে অনেক বড় থাকাতে এটা নরমাল স্টেনিং এর ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াটা আইডেন্টিফাই করা যায় না। ফলে কি করা হয়, অ্যাসিড ফাজ স্টেন ইউজ করে। অ্যাসিড ফার্স্ট স্টেনিং ইজ আলাদা একটা স্পেশালিটি এই স্টেনিং এর, যে যত বড় ধরনেরই পেপটিডোগ্লাইকেন সেল ওয়াল থাকুক না কেন ব্যাকটেরিয়ার, অর্থাৎ এই প্রোটিনটা, হ্যাঁ, পেপটিডোগ্লাইকেন মানে একটা প্রোটিন, যে প্রোটিনটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালে থাকে, এটা যত বেশি থিকার থাকবে, যত বেশি পুরু থাকবে, সেটা গ্রাম পজিটিভ হবে। আর যত থিনার থাকবে, যত পাতলা থাকবে, তত সেটা হলো গ্রাম নেগেটিভ হবে। গ্রাম পজিটিভের ক্ষেত্রে কি হয়, গ্রাম পজিটিভের ক্ষেত্রে তোমার ক্রিস্টাল ভায়োলেট ইউজ করলেই তোমার ওখানে আসে হলো ভায়োলেটের একটা কালার আসে। তারপরে যখন তুমি আবার নেগেটিভ আইডেন্টিফাই করতে যাবা, তখন সেই ক্ষেত্রে তুমি আবার সাফোনিন একটা ডাই ইউজ করবা, করলে এটা আবার রেড কালার আসবে। তো এখন ফাইনালি যদি দুইটা ব্যাকটেরিয়াই থাকে, গ্রাম পজিটিভ এবং নেগেটিভ দুইটা স্টেনিং করো, তাহলে যেটা গ্রাম পজিটিভ সেটা আলটিমেটলি ভায়োলেট কালার শো করবে, হ্যাঁ, আর গ্রাম নেগেটিভ যেটা সেটা রেড কালার শো করবে। কিন্তু আনফরচুনেটলি কিছু ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াগুলো নাকি তাদের সেল ওয়ালে পেপটিডোগ্লাইকেন যে লিপিড লেয়ার বা তোমার প্রোটিন লেয়ারটা, এটা অনেক লেন্দি, অনেক বড় থাকে, সেগুলোর ক্ষেত্রে এই নরমাল যে স্টেনিং করলা তুমি ক্রিস্টাল ভায়োলেট এবং সাফোনিন পজিটিভ নেগেটিভ আইডেন্টিফাই করার জন্য, এতে করা যাবে না। এটা অ্যাসিড ফাস স্টেন একটা আলাদা স্টেনিং আছে, এটা দিয়ে আইডেন্টিফাই করে। এই কথাটা আমি উদ্দেশ্য এটা বলতে যাচ্ছি যে কিছু প্যাথোজেন আছে যেগুলোর, বা কিছু মাইক্রোবস আছে, কিছু মাইক্রো অর্গানিজম আছে যেগুলোর স্ট্রাকচারালি কিন্তু অনেক বেশি কমপ্লেক্স, কিছু আছে খুব কি বলবো সিম্পলিয়ার। তো এগুলোর উপরে কিন্তু নির্ভর করে তার স্পেসিফিসিটি, কার স্পেসিফিসিটি, অর্থাৎ ইনঅ্যাট ইমিউনিটির স্পেসিফিসিটি। ঠিক আছে স্যার, আমি টার্ম দুটো বুঝতেছিলাম না স্যার, এই যে শেয়ার্ড মাইক্রোব এন্ড সেলুলার স্ট্রাকচার আর হচ্ছে ড্যামেজ অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস, মানে এই যে দুটো টার্ম, সেই টার্ম দুটো আমি একটু ক্লিয়ার হয়নি স্যার আমার কাছে। ক্লিয়ার টার্ম দুটো, শুধুমাত্র টার্ম দুটো। আচ্ছা, টার্ম দুটো হলো প্যাথোজেন অ্যাসোসিয়েট মলিকুলার প্যাটার্নস, এই পামস এগুলোকে সংক্ষেপে বলা হচ্ছে, এন্ড ড্যামেজ অ্যাসোসিয়েট মলিকুলার প্যাটার্নস। এখন প্যাথোজেন তো বিভিন্ন প্যাথোজেনের বিভিন্ন ধরনের আকার থাকতে পারে, তাই না? এটার উপর ভিত্তি করে কিন্তু, এটার উপর ভিত্তি করে ইনঅ্যাট ইমিউনিটির কিন্তু স্পেসিফিসিটি নির্ভর করে। এই জন্য বলেছে লিমিটেড স্পেসিফিসিটি, কারণ ইনঅ্যাট ইমিউনিটি সিস্টেমটা কিন্তু তোমার ব্রডলি স্পেসিফাইড। আমি উদাহরণটা এই জন্য দিলাম যে যদি এর ব্রডলি স্পেসিফিসিটি থাকতো, তাহলে ফার্স্ট ডিফেন্স মেকানিজমে কিন্তু ম্যাক্সিমাম প্যাথোজেনকে সে কিল করতে পারতো, অর্থাৎ ইমিউনিটিটা শো করতে পারতো। লিমিটেড থাকার জন্য, কারণ হলো সব ধরনের প্যাথোজেন তো কিন্তু সব ধরনের মাইক্রোঅর্গানিজম যে সে কিল করতে পারবে, সব স্ট্রাকচারাল কমপ্লেক্স যে ইয়া আছে মাইক্রোঅর্গানিজম, সেগুলোকে যে কিল করতে পারবে তা না, কিন্তু তার একটা লিমিটেশন আছে। এই জন্য বলা হচ্ছে লিমিটেড স্পেসিফিসিটি। কার লিমিটেড স্পেসিফিসিটি? ইনঅ্যাট ইমিউনিটি। বলো প্লিজ। স্যার এখানে কি এমন বুঝাইছে যে ও হচ্ছে প্রথমে সবার এগেনিস্টেই অ্যাটেন্ড করবে, কিন্তু কার এগেনিস্টে জিতবে আর কার এগেনিস্টে হারবে এটা নির্ভর করে হচ্ছে এই প্যাটার্নের উপরে। প্যাটার্ন তো অবশ্যই, কারণ হলো যে আমি এক্সাম্পলটা দিলাম না, এক্সাম্পলটা হলো যে তোমার যদি ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা খুব বড় থাকে, তাহলে তো তুমি ওখানে আইডেন্টিফাই করতে পারতেছো না, তাহলে সেখানে তুমি ফার্স্ট ডিফেন্স মেকানিজমে তুমি ফেলার হয়ে যাচ্ছ, তাই না? তোমার যদি ওটার আকার আকৃতি যদি কমপ্লেক্স থাকে, সবগুলোর এগেইনস্টে তো কাজ করতে পারবে না, ওর তো লিমিটেশন থাকবে। লিমিটেশন না থাকলে তো আর সেই সেকেন্ড ডিফেন্স মেকানিজমে যাবে না, তাই না? সবগুলো তো মানে বলতেছি যে প্রথমে তাকে তো ফেস করতেই হবে, মানে যেই আসলে এইটা বলতে রাইট, হ্যাঁ, তাকে ফেস করতে হবে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে ফেস করতে পারবে কিনা সেটা তার ঠেকাতে পারবে কিনা এটা পরে স্যার, কিন্তু ফেস তো করবে স্যার। ফেস তো করবে, কিন্তু লিমিটেড স্পেসিফিসিটি থাকে। যদি লিমিটেড না লিখতো তাহলে হতো হাই স্পেসিফিসিটি, তার মানে সে যে কোনো ধরনের মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে সে কাজ করবে। আবার ড্যামেজ অ্যাসোসিয়েট মলিকুলার প্যাটার্ন, এখন দেখো যে ড্যামেজ অ্যাসোসিয়েট মলিকুলার প্যাটার্ন বলতে কি, ড্যামেজ অ্যাসোসিয়েট এখন একটা ব্যাকটেরিয়া অথবা ভাইরাস ইনফেক্ট করলো, করার পরে এখন ইনফেক্ট করার পরে সে কতটুকু এই ইনফেকশনটা সে সম্মুখ দিকে নিয়ে যাবে, অর্থাৎ তোমাকে আরো ক্ষতি করবে, সেই ক্ষতিটা কিন্তু সেটাও একটা নির্ভর করে যে তোমার সে সেকেন্ড ডিফেন্স মেকানিজমে যাবে কিনা।
আসলে ওই যে যেটা হয়েছে কি, আমি আরেকটু আমার ক্লিয়ার হতো, তোমরা ভায়োলজিটা পড়ো নাই, এখানে যারা ভায়োলজি ক্লাসটা করছে ওরা একটু বুঝতে পারতেছে কম বেশি, যে ফার্স্ট ডিফেন্স মেকানিজম, সেকেন্ড ডিফেন্স মেকানিজম। তো এইটা আমার মনে হয় আর একটু ক্লিয়ার হবে তোমরা, যেহেতু এটা বেসিক ইমিউনোলজি, আমরা অতটা ডিপে না গিয়ে আমাদের একটু এইটুকু বুঝি যে নেট সিস্টেমটা হলো ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম, যেটা ইনহেরিটেড থাকে আমাদের যে কোনো লিভিং অর্গানিজমসে, এবং এই ইনহেরিটেড ক্যাপাসিটিটা কিন্তু একটা লিমিটেড অবস্থায় থাকে, যেটা সব ধরনের প্যাথোজেনের বিরুদ্ধে যে সে ফাইট করবে বা সম্পূর্ণরূপে ফাইট করবে এটা কিন্তু না, তাই না? এটা সে ফাইট করতে যাবে কিন্তু তার একটা লিমিটেশন আছে, রাইট? আর দুই নম্বর হলো অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমে যেটা হয়, যে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম এটা অবশ্যই বডিতে থাকে, কিন্তু এটা তোমার মেইনটেইন করে কিন্তু আউটসাইড থেকে, এবং মেইনটেইন করে কিন্তু তোমার মেটাবলিজমিক ওয়েতে। এখন তুমি জন্মগতভাবে তোমার ভালো বি সেল টি সেল নিয়ে আসছো, তো এগুলো তুমি মেইনটেইন করতেছো না, অর্থাৎ এই বি সেল টি সেল কে মেইনটেইন করার জন্য তোমার যে খাবার খাওয়া, ফুড ইনটেক থেকে শুরু করে, হ্যাবিট থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং, এগুলো কিন্তু তোমার কমা বাড়ার উপর কমে এবং বাড়ে, অথবা সেই অবস্থায় থাকে। তো এটা কিন্তু নির্ভর করে কি, যে অ্যাডাপটিভ এটা বি এবং টি সেলটা মূলত অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের জন্য কাজ করে, ফাংশনিং। এই দুটাই তোমার কি করে, ফাইট করে সেকেন্ড ডিফেন্স মেকানিজমে এগেনস্ট প্যাথোজেনের বিরুদ্ধে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে থেকে কোনো কোশ্চেন নাই, আছে কি? আমরা এবার একটু যদি পার্থক্যটা করি, দেখো পার্থক্যটা কি আছে। ক্যারেক্টারিস্টিক্স, ইনঅ্যাট এন্ড অ্যাডাপটিভ ইমিউনিটি। স্পেসিফিসিটির ক্ষেত্রে দেখো, ফর প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস, কোন প্যাথোজেন আক্রমণ করবে সেটার প্যাটার্নের উপরে কিন্তু এর স্পেসিফিসিটি নির্ভর করে, যেটা আমি বললাম। নিত্য বুঝতে পারতেছো তো? সেটা যে কোন ধরনের প্যাথোজেন আক্রমণ করবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সব প্যাথোজেনের এগেইনস্টে কিন্তু সে ফাইট করে সাকসেস হতে পারবে এটা কিন্তু না। তাহলে তার স্পেসিফিসিটি নির্ভর করে কিন্তু সে প্যাথোজেনের মলিকুলার প্যাটার্নের উপরে। ফর স্পেসিফিক অ্যান্টিজেন্স অফ মাইক্রোবায়াল অর নন মাইক্রোবায়াল এজেন্টস। এখন অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেমে যেটা হয় সেটা হলো যে স্পেসিফিক অ্যান্টিজেনকে টার্গেট করে বি এবং টি সেলের যে ফাইটিং ক্যাপাসিটিটা, অর্থাৎ অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমে কে কাজ করে, বি এবং টি সেল। তো এই বি এবং টি সেলের কিছু টার্গেট অ্যান্টিজেনটাকে, বি এবং টি সেল, বি সেল তো অ্যান্টিবডি তৈরি করে, টি সেল হলো তোমার কি করে, যে কোনো প্যাথোজেনের এগেইনস্টে কাজ করে। তো অ্যান্টিবডি তৈরি করা, প্যাথোজেনের এগেইনস্টে কাজ করা সবই কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটির কাজ। তো সেই ক্ষেত্রে কিছু টার্গেট অ্যান্টিজেন থাকে, স্পেসিফিক অ্যান্টিজেন থাকে, যে অ্যান্টিজেনের সঙ্গে ওরা বাইন্ড করে ওগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। সবগুলোর ক্ষেত্রে হয় না, কিন্তু মূলত সেকেন্ড ডিফেন্স মেকানিজমে কিন্তু যে কোনো ধরনের প্রোটেক্টিভ, এই যে কোভিডে তুমি মানে তোমার আক্রমণ করলো, তো ইনেট তো সবার মধ্যে আছে, ইনেট ইমিউনিটি তো সবার মধ্যে আছে। এখন অ্যাডাপটিভ ইমিউনিটি কার বেশি সেটার উপরে কিন্তু তুমি কতটুকু স্ট্রং থাকতে পারবা কোভিড ভাইরাসের এগেইনস্টে সেটা কিন্তু নির্ভর করে, রাইট? জি স্যার। বুঝতে পারতেছো তোমরা? ডাইভার্সিটি যেটাকে বলা হচ্ছে, যে এটার ডাইভার্সিটি অর্থ হলো যে সে কতটুকু পরিপূরক কাজ করতে পারবে, পরিপূরক না তো এগেইনস্টে কাজ করতে পারবে, সেটা যে কোনো ধরনের প্যাথোজেনিক ক্ষমতাটা বোঝাবে, মানে হ্যাঁ, রাইট। স্যার অ্যাডাপটিভ ইমিউনিটি কি স্যার আইজিজি কে মিন করা যায় নাকি? হ্যাঁ, এটা অবশ্যই আইজিজি তো থাকবে, কারণ এখানে অ্যান্টিবডি কয় ধরনের জানো? 5 ধরনের। তো এখানে বি সেল তো অ্যান্টিবডি তৈরি করে না, CD4 প্লাস টি সেল, অর্থাৎ MHC ক্লাস 2 মলিকুলস গুলো, মলিকুলার হেল্পার টি সেলটা কিন্তু অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। তো এখানে টি সেলের ক্লাসিফিকেশনটা কি আমরা নেক্সটে পাবো এখানে? হ্যাঁ, সব আছে ডিটেইলস। টি সেলের ক্লাসিফিকেশন এগুলো সব ডিটেইলস আছে। এগুলো আমি তোমাদের দেখি, আমি এগুলো ক্লাসগুলো নিলে ভালো লাগতো, আসলে না আমি আনলাকি, সত্যি কথা। তারপর দেখো, আমি যতটুকু পড়াই এই জিনিসগুলো একটু বুঝতে চেষ্টা করো। ডাইভার্সিটি মানে সে বিভিন্ন কি বলবো, এখন তুমি এই জায়গায় মনে করো ঢাকায় আছো, আবার চিটাগাং গেলা, এই যে বিভিন্ন বা বিদেশে গেলা, বিভিন্ন টেম্পারেচারে তুমি যে অ্যাডাপটিভ ক্ষমতাটা, এখানে গরমের দেশ, ঠান্ডার দেশ, এই মহাকাশ, আবিজাবি, এইগুলো এই ডাইভার্সিটির ক্ষেত্রে
কিন্তু ইনঅ্যাক্ট ইমিউনিটি সিস্টেমটা কিন্তু একটা লিমিটেড ফাংশন, এর কিন্তু বেশি ফাংশন নাই, কিন্তু অ্যাডাপটিভের ক্ষেত্রে কিন্তু ফাংশনিংটা হাই। কারণ হলো তোমার টি সেল, বি সেল, এগুলো তোমার স্ট্রং পাওয়ার আছে, সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজমটা তোমার খুবই স্ট্রং, অর্থাৎ তুমি কোভিডে আক্রান্ত হয়েও তাড়াতাড়ি তুমি ভালো হয়ে যাচ্ছ। এই যে ডাইভার্সিটির এটা ইনঅ্যাটের ক্ষেত্রে লিমিটেড থাকে, কারণ লিমিটেড থাকাটা স্বাভাবিক। বাই বর্ন মানুষ কতটুকু আর ইমিউনিটি নিয়ে আসে, তাই না? এটা কিন্তু কম বেশি সবারই সমান থাকে, কিন্তু সে কতটুকু অ্যাডাপ্ট করতে পারতেছে। তুমি অ্যাডাপটিভ কেন, এর নাম অ্যাডাপটিভ হলো কেন? অ্যাডাপটিভ হলো এই জন্যই যে তুমি এনভায়রনমেন্টে থেকে শুরু করে তুমি এই পৃথিবীতে কতটুকু তুমি যে কোনো প্যাথোজেনের এগেইনস্টে তুমি চলতে পারছো, প্যাথোজেনের সাথে ফাইট করে তুমি চলতে পারছো, এটা এর জন্য কিন্তু এর নাম হয়েছে অ্যাডাপটিভ। আর এই অ্যাডাপটিভ ইমিউনি সিস্টেমের সবচেয়ে বড় কি বলবো হাতিয়ার হলো টি এবং বি সেল, তাই না? এই টি এবং বি সেল যদি তোমার স্ট্রং থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি পৃথিবীতে তোমার যে কোনো রোগ জীবনের বিরুদ্ধে বেঁচে থাকার ক্ষমতা তোমার তত বেশি। স্যার বলো প্লিজ। তাহলে স্যার ওই যে একই ফ্যামিলিতে যে স্যার ধরেন 3 জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত হইলে বাকি যে 2 জন হচ্ছে না, এটা কি তাহলে স্যার অ্যাডাপটিভের জন্য নাকি স্যার? অফকোর্স, কারণ ওই বাবা মার সবাই তো ইনঅ্যাট নিয়ে আসছে, কিন্তু অ্যাডাপটিভ পাওয়ারটা কত তুমি ওখানে ওদের চেক করে দেখবা। হ্যাঁ, দেখবা যে ওদের হয় টি লিম্ফোসাইটের কোথাও যেগুলো টি লিম্ফোসাইটে যে ফাইটেনিং এগেইনস্ট দ্য প্যাথোজেন, এই ক্ষমতাটা বিশেষ করে CD8 টি সেল বা গামা ডেল্টা টি সেল, এই যে সেলগুলো যেগুলো ভালো, যেগুলো যে কোনো ধরনের প্যাথোজেন এগেইনস্ট কাজ করে, কম যেগুলো, ওগুলো যদি চেক করতে যাও দেখবা যে অনেক কম যারা এফেক্টেড, আর যারা এফেক্টেড না তাদের দেখবা যে অনেক স্ট্রং। আচ্ছা, তার আমি একটা এক্সাম্পল দেই, শোনো, যখন আরো আরো ইন্টারেস্টেড লাগবে। দেখো, আমরা বাই বর্ন যখন জন্মগ্রহণ করি বা আমাদের একটা অ্যাডাল্ট এজ, কথার কথা মনে করো 15 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত আমাদের ভালো টি সেল গুলো, ভালো বি সেল গুলো কি পরিমাণে থাকে এবং তার সারফেস মার্কার গুলো কি অবস্থায় থাকে, যেগুলো নাকি যে কোনো প্যাথোজেন এগেইনস্টে কাজ করে। এই যে CD4 টি সেল, হেল্পার টি সেল কিন্তু যে কোনো সেলকে মানে সাহায্য করে। হেল্পার টি সেল CD4 প্লাস টি সেল, এটাকে বলা হয় হেল্পার টি সেল, এটা MHC1 ক্লাস 2 মলিকুলস। তো এই যে হেল্পার টি সেলটা হলো, এর পরিমাণ থাকে 60 থেকে 75 ভাগ। তোমার একজন সেল কয়টা স্যার? টি সেল CD4 টি সেল আর হলো তোমার CD8 টি মানে MHC1 ক্লাস মলিকুল, MHC1 ক্লাস 2 মলিকুল, একটা করে হেল্পার টি সেল বলা হয়, আর একটা হলো যে মেমোরি টি সেল বা সাইটোটক্সিক টি সেল বলা হয়। সরি, মেমোরি টি সেল আর হেল্পার টি সেল একই, আর একটা হলো সাইটোটক্সিক টি সেল আছে, আরো আছে অন্যান্য সেলগুলো আছে। তো টি সেল মূলত কি বলবো আমি, টি সেলের মধ্যে আছে CD8 টি সেল, তারপরে হলো CD4 টি সেল, রেগুলেটরি টি সেল। টি সেল মূলত 3 ধরনের, মেমোরি টি সেল, সাইটোটক্সিক টি সেল, আর একটা হলো তোমার রেগুলেটরি টি সেল। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তার মধ্যে আমি যে ফ্র্যাকশন গুলো বলি তোমরা খুব ইজিলি বুঝতে পারবা কেন এই অবস্থা হচ্ছে আমাদের। তো এই যে ইয়াঙ্গার এজ 15 থেকে 30 বছর বয়সে আমাদের যে সারফেসের যে মার্কার গুলো থাকে, বিভিন্ন টি সেলের মার্কার গুলো থাকে, এগুলো কিন্তু ফার্স্টলি প্রোটেক্ট করে যে কোনো প্যাথোজেনের বিরুদ্ধে, সেকেন্ড ডিফেন্স মেকানিজমে। এখন CD4 টি সেলের এটা সব সেলকে সাহায্য করে, এর মাত্রাটা থাকে 60 থেকে 75 ভাগ। আর CD8 প্লাস টি সেল, এটাকে বলা হয় সাইটোটক্সিক টি সেল। এই সেলটার কাজই হলো রোগ জীবাণুকে মেরে ফেলা, হ্যাঁ, সাইটোটক্সিক অ্যাক্টিভিটির মাধ্যমে। এটার পরিমাণ থাকে হলো তোমার 5 থেকে 15 ভাগ। এটা অনেকে 10 থাকে, 15 থাকে এই বয়সে। এখন তারপরে হলো গামা ডেল্টা টি সেল 1 থেকে 2 ভাগ থাকে, 2%। তারপরে হলো NK সেল, যেগুলো ন্যাচারাল কিলার সেল বলা হয়, এগুলো কিন্তু ফাইট করে যে কোনো প্যাথোজেনের বিরুদ্ধে। এটার পরিমাণ থাকে হয়তো 3 থেকে 5 ভাগ, টোটাল 100 ভাগ থাকে। এখন তোমার বয়স যখন 40 এর উপরে চলে যাবে, তখন কি হবে জানো? এই যে CD4 টি সেলটা তুমি 60 থেকে 75 ভাগ ছিল, এটা বেড়ে 85 ভাগ হবে। এই যে 10 ভাগ বাড়তেছে, এই 10 ভাগ কিন্তু ভালো CD4 টি সেল না, এটা ইনফেক্টেড হবে। ইনফেক্টেড হয়ে এটা বিভিন্ন ভাইরাসের মাধ্যমে, কারণ প্রথমে এই CD4 টি সেলকে যে কোনো প্যাথোজেন আক্রমণ করে, এটা ইনফেক্টেড টি সেল হবে, 10 থেকে 15 ভাগ বেড়ে 85 ভাগ হয়ে গেল 75 থেকে। আর ভালো যে টি সেলগুলো CD8 টি সেল,
গামা ডেল্টা টি সেল। এই CD8 টি সেলটা যেখানে 15 ছিল বা 10 ছিল, এটা 5 ভাগ চলে আসবে, কমে আসবে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ওর কমে যাবে, যেটা যে কোনো প্যাথোজেন এগেইনস্টে যেটা কাজ করতো CD8 টি সেল সাইটোটক্সিক অ্যাক্টিভিটির মাধ্যমে। হ্যাঁ, এটাকে বলা হয় সাইটোটক্সিক টি সেল। সে কমে যাচ্ছে, কমে যায়, কমে গিয়ে কি বাড়তেছে, ওই যে CD4 টি সেল, মেমোরি টি সেল যেটা, হ্যাঁ, সবাইকে যেটা সাহায্য করে, ওটা ইনফেক্টেড অবস্থায় বাড়তেছে আরো 10 ভাগ। কিন্তু ভালো যে টি সেল যেটা যে কোনো প্যাথোজেনের বিরুদ্ধে কাজ করে, সেটার অংশ কমে যাচ্ছে, গামা ডেল্টা টি সেল নাই হয়ে গেল, এনকে সেল নাই হয়ে গেল, কিন্তু আবার টোটালি মিলে 100% হলো। বোঝা গেছে? জি স্যার। তাহলে তার মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের CD4 টা বাড়তে থাকে, আর ভালোগুলো ইনফেক্টেড হয়ে ওই জায়গায় চলে যায়। হ্যাঁ, CD4 বাড়ে, কিন্তু ইনফেক্টেড CD4 বাড়ে, ওই যে 10-15 ভাগ ওটা ইনফেক্টেড বাড়ে, ভালো না আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? এটা হলো রিসার্চের কথা। এটা হলো যখন তোমরা পড়বা, যখন এর ভিতরে ঢুকবা, যে তখন এটা খুব ক্লিয়ার বুঝতে পারবে। তবে এইটুকু বুঝো যে বয়সের সাথে সাথে মানুষের ইমিউন সিস্টেম কেন দুর্বল হয়, এইটুকু তো বুঝতে পারলো আজকে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এইটুকু ক্লিয়ার। এইটুকু যদি ক্লিয়ার হও তাহলে আরো মজা লাগবে। ইমিউনোলজি যেমন মজার, ভাইরোলজি যেমন মজার, মাইক্রোবায়োলজি যেমন মজার, মজা করে না পড়লে তুমি মানে পড়ে কিছু কিছু ইয়া পাওয়া যাবে না। আচ্ছা, এখন দেখো মেমোরি। দেখো মেমোরির কথা যেটা বলা হচ্ছে, যে এখানে যেহেতু মেমোরি কি, মেমোরি বলতে মেমোরাইজ যে আমার টি সেল আছে, অর্থাৎ CD4 টি সেল আছে, এটা কিন্তু কার মধ্যে পড়ে, অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের মধ্যে পড়ে। অর্থাৎ মেমোরাইজ করতে পারো, সেটা কিন্তু ইনঅ্যাট ইমিউন সিস্টেমে, হ্যাঁ, একজন ফরেন প্যাথোজেন আসছে, সে আমাকে বাইন্ড করবে কি করবে না, সেটা কিন্তু খুব এক্স্যাক্টলি পাওয়া যায় হলো যে তোমার অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমে, কারণ ওখানে CD4 টি সেল আছে, টি সেল আছে না। তো যে কোনো প্যাথোজেন কিন্তু বাইন্ড করে প্রথমেই সারফেস মার্কারে, আর সারফেস মার্কার বলতেই কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া, তার মানে হলো CD4 টি সেল। তো এটা কাতে আছে, এটা কোন ইয়াতে আছে, ইনএট না অ্যাডাপটিভে আছে, অ্যাডাপটিভ ইমিউনিটিতে আছে। এই মেমোরিটা অ্যাডাপটিভ ইমিউনিটিতে আছে, তাই না? জি স্যার। মেমোরিটা তো অ্যাডাপটিভ ইমিউনিটিতে আছে। আচ্ছা, সেলফ রিঅ্যাক্টিভিটি কিন্তু নিজেদের মধ্যে রিঅ্যাক্টিভিটি হলে তো তুমি তো বাঁচতে পারবে না, কোনোটাতে নাই, তাই না? কারণ এটা তো ভালো জিনিস। নিজের মধ্যে কি রিঅ্যাক্টিভিটি হয়? আচ্ছা, কম্পোনেন্টের মধ্যে দেখো, যেটা হলো অ্যানাটমিক এন্ড ফিজিওলজিক ব্যারিয়ারের মধ্যে কম্পোনেন্ট, এই যে ইনঅ্যাট ইমিউনিটি সিস্টেম কি কি কাজ করে, স্কিন, মিউকোসা, নরমাল ফ্লোরা, টেম্পারেচার, পিএইচ, অ্যান্টিমাইক্রোবিয়ালস এন্ড সাইটোকাইন, এগুলো তুমি তোমার জন্মগতভাবে নিয়ে আসছো। হ্যাঁ, এই ধরনের, এই যে তুমি স্কিনটা কি, তুমি তোমার যে স্কিন নিয়ে তুমি জন্মগতভাবে আসছো, মিউকোসা, নরমাল ফ্লোরা, টেম্পারেচার, পিএইচ, এগুলো তো তুমি বাই বর্ন। এখন তুমি ইচ্ছা করলে তোমার পিএইচ চেঞ্জ করতে পারবা বডির? না স্যার। পারবা না। ইচ্ছা করলে তোমার বডিতে যে সাইটোকাইন গুলো এক্সিস্টিং আছে, সেগুলো কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা না। এই সাইটোকাইন গুলো যদি ভালো হয়, তাহলে তোমার অবশ্যই ইনএট সিস্টেমটা অনেক স্ট্রং। ভালো সাইটোকাইন গুলোর মধ্যে মানে ইন্টারলিউকিন 2, তারপরে হলো তোমার আরো কিছু আছে, হ্যাঁ, ইন্টারলিউকিন 17, এগুলো ভালো সাইটোকাইন। ইন্টারলিউকিন 1, এগুলো ভালো সাইটোকাইন। কিন্তু আবার খারাপ গুলো ইন্টারলিউকিন 6, এগুলো খারাপ, হ্যাঁ, সাইটোকাইন। তারপরে হলো দেখো কম্পোনেন্ট, কি কম্পোনেন্ট থাকে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমে? অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমে যেমন লিম্ফ নোড, স্প্লেন, মিউকোসাল অ্যাসোসিয়েট লিম্ফয়েড টিস্যু। তো এই যে লিম্ফয়েড, তোমরা জানো যে লিম্ফ নোড, স্প্লিন, মিউকোসাল অ্যাসোসিয়েট লিম্ফ নোড টিস্যু, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অর্গান আমাদের বডির ক্ষেত্রে। কারণ হলো যে যে কোনো ধরনের, বিশেষ করে মূলত ক্যান্সার ডিজিজের ক্ষেত্রে, হ্যাঁ, ক্যান্সার ডিজিজের ক্ষেত্রে যদি টিস্যু স্পেসিফিক কোনো ক্যান্সার বলো, সেটাকে আমরা বলি কি বলবো, যেমন লিম্ফোমা বলি, হ্যাঁ, লিম্ফ নোডকে টাচ করলে টিস্যুকে, টিস্যু যদি এফেক্টেড হয় তাহলে তো ক্যান্সার হতে পারে। তারপরে স্প্লিন যদি এফেক্টেড হয়, তাহলে সেটা ব্লাডের ক্ষেত্রে, ব্লাড বা সেটা লিউকেমিয়া অথবা লিম্ফোমা, অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু টিস্যু এবং ব্লাড বোথ ইজ ইম্পর্টেন্ট ফর ফাইটিং এগেইনস্ট দা প্যাথোজেন। তো এখন তোমার যদি লিম্ফ নোডটা যদি তোমার ইয়া থাকে, অ্যাডাপটিভ ইমিউনিটির ক্ষেত্রে যদি লিম্ফ নোড সিস্টেমটা যদি তোমার উইক থাকে, হ্যাঁ, তো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কি হয়, লিম্ফ্যাটিক সিস্টেমটা, যেটা লিম্ফ্যাটিক সিস্টেম বলতে কি হয়,
লিম্ফেটিক সিস্টেমে কিন্তু প্রপারলি টি সেলটা কাজ করে। টি লিম্ফোসাইট কেন বলি আমরা? টি লিম্ফোসাইট এর জন্যই বলি যে এই টি লিম্ফোসাইটটা মূলত লিম্ফ নোড থেকে, টিস্যু লিম্ফ নোড থেকে আসে, এবং লিম্ফ নোড যদি উইক থাকে তাহলে সেই ক্ষেত্রে কি প্রপারলি টি সেল পাবা তুমি? পাবে না। তাহলে এইটা হলো একটা ইম্পর্টেন্ট পার্ট। তারপরে হলো ব্লাড প্রোটিন। দেখো ব্লাড প্রোটিনের মধ্যে কমপ্লিমেন্ট, যেটা আমি তোমাদের বললাম, কমপ্লিমেন্টটা হলো প্রায় মোর দেন 20 প্রোটিন, যেগুলো নাকি তোমার বডির বিভিন্ন ধরনের ডিজিজের এগেইনস্টে কাজ করে। সেটা কমপ্লিমেন্টটা যদি খুব কম হওয়া যেমন খারাপ, খুব বেশি হওয়াও খারাপ। আবার অ্যান্টিবডি, যেটা আমরা বললাম, যেহেতু অ্যান্টিবডি যেটা কমন থাকবে, কারণ হলো আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটিতে বি এবং টি সেল আছে, তাহলে বি সেলের কাজ কি? অ্যান্টিবডি তৈরি করা, তাহলে এখানে অ্যান্টিবডি প্রেজেন্ট, তাই না? এখানে অ্যান্টিবডি থাকবে, আর এখানে কমপ্লিমেন্ট থাকবে, কমপ্লিমেন্ট প্রোটিন গুলো থাকবে। কমপ্লিমেন্ট প্রোটিন গুলো কিন্তু বাই বন্ড আসে ইনঅ্যাক্ট সিস্টেমে, যেটা বললাম 20টা প্রোটিন, মোর দেন 20 প্রোটিনস, এগুলো কিন্তু বাই বন্ড নিয়ে আসে। এই প্রোটিন গুলো কিন্তু বিভিন্ন রোগের কারণে, যেমন কার্ডিয়াক ফেলিওর হয় কমপ্লিমেন্ট C5 এর ক্ষেত্রে, এগুলো যদি খুব বেশি পরিমাণে সিক্রেটেড হয়, এটা একটা খারাপ দিক। আবার কমপ্লিমেন্ট যদি খুব কম হয়, অ্যাবর্শন হয় না, কমপ্লিমেন্ট চেক করা হয় বিভিন্ন প্রোটিন গুলো, এই যে তোমার প্রেগন্যান্সি প্রোফাইলে, এই প্রোটিন গুলো যদি বাই বন্ড নিয়ে আসে, অনেকের আবার দেখা যাচ্ছে যে কি হচ্ছে তোমার কি বলবো মানে হচ্ছে না, সন্তান হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু এই কমপ্লিমেন্ট চেক করা হয়। অর্থাৎ তোমার ওই প্রোটিন গুলো, যে প্রোটিন গুলো নাকি তোমার বিভিন্ন ধরনের হল অ্যাক্টিভিটির জন্য দায়ী, সেই প্রোটিন গুলোর পরিমাণটা একটা কমপ্লিমেন্ট অনেকগুলো আছে, প্রায় 4-5 রকমের কমপ্লিমেন্ট আছে, ওদের আবার সাব টাইপ আছে, ঠিক আছে কিনা। ওটা যদি ঠিক না থাকে তাহলে আর্টিফিশিয়াল কিছু ড্রাগ ইউজ করা হয়। এটা গেল, আর অ্যান্টিবডি তো গেল বি সেলের জন্য। তো এখানে ব্লাড প্রোটিন বলতে কমপ্লিমেন্ট বললাম, অ্যান্টিবডি যেটা বি সেল থেকে আসে। হ্যাঁ, অ্যান্টিবডি কি প্রোটিন না প্রোটিন না বলো তো? প্রোটিন। অ্যান্টিজেন যদি প্রোটিন হতে পারে, অ্যান্টিবডি অবশ্যই প্রোটিন, রাইট? ওকে। সেলস দেখো, এই সেলস এর মধ্যে যেটা থাকে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি, গ্রানুলোসাইটস এন্ড ন্যাচারাল কিলার সেল। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস জানো, এই যে তোমার ইনঅ্যাক্ট ইমিউনি সিস্টেমে ন্যাচারাল কিলার সেল থাকে, যেটা ফাইট করে এগেইনস্ট প্যাথোজেন, এটা খুবই ভালো একটা সেল। তারপরে ফ্যাগোসাইটিক, যেমন ডব্লিউবিসি না, ডব্লিউবিসি আছে, ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। গ্রানুলোসাইট, এগুলো এগুলো আমাদের হলো ইনঅ্যাক্ট ইমিউনি সিস্টেমে যদি স্ট্রং থাকে, তাহলে কি হবে? এটা কিন্তু অনেক ক্ষেত্রেই সেকেন্ড ডিফেন্স মেকানিজম প্রয়োজন হবে না। তো এই যে অনেকে দেখো না, যে একই বাড়ির ভিতরে 4-5 জনের করোনা টেস্ট করা হলো, অথচ একজন করোনা নেগেটিভ। কারণগুলো বুঝতে হবে, যে তার অবশ্যই বুঝতে হবে যে এটা তার ইনঅ্যাক্ট সিস্টেমটা অবশ্যই স্ট্রং, এর সাথে সাথে অ্যাডাপটিভ সিস্টেমও স্ট্রং, অর্থাৎ দুইটা সিস্টেমই তার অনেক বেশি স্ট্রং, যার জন্য সে কি ফাইট করে কি হয়েছে, জয়লাভ করছে, কার বিরুদ্ধে? এগেইনস্ট প্যাথোজেনের বিরুদ্ধে, এগেইনস্ট ভাইরাসের বিরুদ্ধে। হ্যাঁ বলো প্লিজ। স্যার আমরা যদি এই দুইটা ফেজ ধরি, ফার্স্ট ফেজ এন্ড সেকেন্ড ফেজ, তো একটা পেশেন্ট আসলে কোন মানে একজন মানুষ সে কোন ডিজিজ বা কোন ইসের এগেইনস্টে, প্যাথোজেনের এগেইনস্টে ফার্স্ট স্টেজে এসে মোকাবেলা করলো না সেকেন্ড স্টেজে মোকাবেলা করলো, এটা বোঝার কি সরাসরি কোনো উপায় আছে স্যার? হ্যাঁ, এই যে আমি এটুকু পড়ি, শেষটুকু, ওইটা তোমার কোশ্চেনটার উত্তরটা এখানে চলে আসছে, এইটুকুর মধ্যে আছে। হ্যাঁ, দেখো, ফাংশন অফ innate and adaptive immune systems. The innate and adaptive arms of the immune response work in collaborations to stop an infections. Once a pathogen has broken through the anatomic and physiologic barrier, যেটা বললাম সেটা কি, anatomic and physiologic barrier কিসে ছিল? innate immunity সিস্টেমে ছিল, তাই না? যদি anatomic এবং physiologic barrier broken করে ফেলে, অ্যানাটমিক ফিজিওলজি ব্যারিয়ার গুলো ছিল না, পিএইচ, টেম্পারেচার, আদার ছিল, যেগুলো ইনার সিস্টেমে আছে না, ওটা যদি ওটা কোনো কারণে যদি ব্রোকেন হয়ে যায়, the innate immune response is immediately activated. Oftentimes it is able to contain and eliminate the infections. যদি কোনো কারণে তোমার এই যে ফিজিওলজিক অথবা অ্যানাটমিক ব্যারিয়ার গুলো কোনো কারণে যদি তোমার ব্রোকেন হয়ে যায়, কাজ করতে না পারে, তাহলে কি হয়? ইমিউনো সিস্টেম
এর ভিতরে যে সিস্টেম গুলো আছে তোমার এই যে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি, গ্রানুলোসাইট অ্যাক্টিভিটি, ন্যাচুরাল সেলের অ্যাক্টিভিটি গুলো কি হবে তখন ইমিডিয়েটলি অ্যাক্টিভেটেড হবে। কারণ ওই প্যাথোজেনের এগেইনস্টে তো কাজ করতে হবে, রাইট? জি স্যার। যখন ব্যারিয়ার গুলো ব্রোকেন হয়ে যায়, ব্যারিয়ার গুলো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার গুলো যখন ব্রোকেন হয়ে যায় তখন তো ভিতরের দিকে ঢুকে পড়তেছে না জীবাণুগুলো, প্যাথোজেন গুলো ভিতর দিকে যখন ঢুকে পড়তেছে তখন তোমার যদি অ্যাক্টিভ না থাকে, ইমিডিয়েটলি অ্যাক্টিভ না হয়, তাহলে তো ইনঅ্যাট ইমিউনিটি সিস্টেম নাই। ইনঅ্যাট ইমিউনিটি সিস্টেম তখনই কাজ করবে, ঠিক আছে? তো ইমিডিয়েটলি অ্যাক্টিভেটেড, অফেন টাইম ইট ইজ এবল টু কন্টেইন এন্ড এলিমিনেট দ্য ইনফেকশনস। তখনই সে কিন্তু ইনফেকশন গুলোকে কন্ট্রোল করার জন্য, ইনফেকশন গুলোকে বাধা দেওয়ার জন্য কিন্তু সে অ্যাক্টিভ হবে। কে? ইনঅ্যাট ইমিউনি সিস্টেম, ঠিক আছে? When the innate immune system is unable to control the replication of a pathogen, তোমরা জানো ভাইরাসের ক্ষেত্রে যেটা হয়, অন্যান্য এর ক্ষেত্রে যেটা হয় যে তোমার বডিতে আক্রমণ করার পরে ওই ভাইরাস বা ওই ব্যাকটেরিয়ার যে ডিএনএ আরএনএ গুলো থাকে তাদের তো রেপ্লিকেশন হতে শুরু করে, তাই না? তাদের কপি হতে শুরু করে না? জি স্যার। তাদের কপি হতে শুরু করে কার মধ্যে? মনে করো আমি একজন মানুষ, আমি এজ এ হোস্ট, আমাকে ভাইরাস আক্রমণ করলো, আক্রমণ করার পরে ভাইরাস কোথায় চলে গেল? একবারে ওই CD4 টি সেলে আমাকে আক্রমণ করে ওই ভাইরাসটা আমার নিউক্লিয়াসে চলে গেল, আমি মানুষের নিউক্লিয়াসে চলে গেল। তাহলে ওই ভাইরাসটা আমার নিউক্লিয়াসে গিয়ে কার কপি করবে? ওই ভাইরাসের ডিএনএ আরএনএ তৈরি করবে, ট্রান্সক্রিপশন করে ওই ভাইরাসেরই কপি তৈরি করবে। কাকে? কোথায়? আমি এজ এ নিউক্লিয়াস, আমার নিউক্লিয়াসের মধ্যে ওই ভাইরাসের কপি তৈরি করবে। কপি করে কি করবে সে? অর্থাৎ এই কপি তৈরির প্রসেসটার নাম হলো ট্রান্সক্রিপশন, হ্যাঁ, বা রেপ্লিকেশন প্রসেসের মধ্যে হাজার হাজার কপি তৈরি করবে। কার? ওই ভাইরাসের কপি তৈরি করে তারপরে কি করবে দেখো। when the innate immune system immune response is unable to control the replication of a pathogen, the adaptive immune system is engaged. যখন অক্ষম হবে innate immune systems ওই ভাইরাসের কপি তৈরি করতে, বাধা দিতে অক্ষম হবে, তখন কিন্তু সে আরেকটা জায়গায় যাবে, আরেকটা প্রোটেক্টিভ সিস্টেমে তখন সে ঢুকে পড়বে। কারণ আমরা দুইটা প্রোটেক্টিভ সিস্টেম বডিতে আছে, একটা হলো ইনএট তো ফেল হয়ে গেল কারণ ওই ভাইরাসটা কপি করা শুরু করতেছে, সে বাধা দিতে পারতেছে না, তাই না? রেপ্লিকেশন মানে কপি, না? ওই ভাইরাসের কপি তৈরি করতেছে, ওই প্যাথোজেনের কপি তৈরি করতেছে। The adaptive immune system is engaged and activated by the innate immune response in an antigen specific manner. কি বুঝলা? যখন নাকি innate immune system এ কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে ওই সিস্টেমকে ব্রোক করে ফেলে এবং ওই ভাইরাস ব্যাকটেরিয়ার কপি করতে থাকে, তখন সেকেন্ড ডিফেন্স মেকানিজমে কে এনগেজড হবে? অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম ইজ এনগেজড, হ্যাঁ, এবং এনগেজ হয়ে তখন কি করবে? অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের কাজ হলো অ্যান্টিজেন স্পেসিফিক যে সকল অ্যান্টিজেন আছে তার বিরুদ্ধে অ্যান্টিবডি কে বলবে যে তুমি কাজ করো, টি সেল কে বলবে তুমি ফাইট করো, এই কাজটা করবে। Typically, it takes 1 to 2 weeks after the primary infection for the adaptive immune system's response to begin clearance of the infections through the action of the effector cells and antibodies. বলো এই কথাটা থেকে কতটুকু জিনিস বুঝতে পারতেছো? অর্থাৎ আমি যদি ভুল না করে থাকি, তোমাদের এইটা কি মনে হয় না, যখন কোভিড-19 ভাইরাস আক্রমণ করলো তোমাকে, তুমি কোভিড পজিটিভ হয়ে গেলা, ঠিক আছে? জি স্যার। কোভিড পজিটিভ হয়ে গেলা, আচ্ছা, কোভিড পজিটিভ মানে তোমার ইনঅ্যাট এন্ড অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, ইনঅ্যাট ইমিউন সিস্টেম তোমার ব্রোক করলো, অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমও ব্রোক করলো। এখন তুমি যখন অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম কিন্তু কন্টিনিউয়াসলি ফাইট করতে আছে, কারণ হলো ইনঅ্যাট ব্রোক হওয়ার পরে সে তার আর ফাইটের ক্যাপাবিলিটি থাকে না, কিন্তু অ্যাডাপটিভ সিস্টেমে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য কিন্তু তোমরা আউটসাইড থেকে অনেক খাবার খাও, তাই না? এই যে বিভিন্ন লেমন জুস এগুলো খাবার খাও, এই তোমার বুস্ট আপ করো ইনঅ্যাট ইমিউনিটি সিস্টেম, এই অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেমটা বুস্ট আপ করো, আউটসাইড থেকে নাও, নেওয়ার পরে সে কিন্তু টি বি সেলের যে ইয়াগুলো কম্পোনেন্ট গুলোকে কিন্তু তোমরা রাইজ করার চেষ্টা করো, তাই না? কারণ এরা যত রাইজ হবে তত ইয়ার বিরুদ্ধে কাজ করবে, হ্যাঁ, ভাইরাসের বিরুদ্ধে বা প্যাথোজেনের বিরুদ্ধে কাজ করবে। কাজ করতে যখন তুমি অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম প্রপারলি কাজ করতে পারবে, সেই ক্ষেত্রে কিন্তু তার এবং ভাইরাসকে তুমি, ভাইরাস বা প্যাথোজেনকে তুমি
এক্সক্লুড করে দেবা, এক্সক্লুড মানে তাকে বিতাড়িত করে দেবা, সেই ক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে। তাহলে তোমরা এটা দেখো কিছু মানুষের কোভিড পজিটিভ হলে তাদের অনেক পরিমাণ বুস্ট আপ তোমার ইমিউনো স্ট্রং ইমিউনিটি স্ট্রং খাবারগুলো যেটা ইমিউনিটিকে স্ট্রং করে সেই খাবারগুলো তুমি ইনটেক করো, সেখানে কিন্তু তাদের ওই নেগেটিভ হতে কিন্তু দেখবা যে, বা বিভিন্ন তোমার ড্রাগ ইউজ করো, সেই ড্রাগ গুলো কিন্তু অ্যাডাপটিভ অবস্থাটা পুরো কাজ করতে, অর্থাৎ ওই ভাইরাসকে তুমি বিতাড়িত করতে 1 থেকে 2 সপ্তাহ ইভেন 3 সপ্তাহ সময় লাগে না? জি স্যার। কোভিড পজিটিভটা নেগেটিভ হতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে, রাইট? লেটেস্ট যে এটা 14 দিন থেকে 21 দিন। এই জন্য বলতেছে যে যেহেতু তোমার ফার্স্ট ডিফেন্স মেকানিজম ব্রোকেন হয়ে গেছে, জন্মগত যেটা সেটা ব্রোকেন, এরপরে সেকেন্ড ডিফেন্স মেকানিজমে এসে প্রপারলি তুমি ফাংশনিং করতে পারতেছো না, তুমি করোনা পজিটিভ হয়ে গেল, অ্যাডাপটিভ সিস্টেমও কাজ করতেছে না, তারপরে তোমার কিন্তু বুস্ট আপ করতে হবে, কি অ্যাডাপটিভ সিস্টেমটা বুস্ট আপ করতে হবে, কারণ তুমি তো আর বাই বর্ণেরটা তুমি চেঞ্জ করতে পারবে না, তাই না? না স্যার, তুমি বুস্ট আপ করলা কি অ্যাডাপটিভ সিস্টেমটা, অ্যাডাপটিভটাই তুমি ইনটেক করলা, এই ইনটেক করে কিন্তু এই অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম না তার প্রপার কাজ করতে, হ্যাঁ, তার এবং ওই প্যাথোজেনকে এলিমিনেট করতে, বের করে দিতে, তার ইনফেকশনটাকে তোমার ডিস্ট্রয় করে দিতে 2 থেকে 3 সপ্তাহ, এখানে 1 থেকে 2 উইক বলছে, এখন রিসেন্ট যে ভাইরাসটা আসছে এখানে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতেছে। হ্যাঁ, ড্রাগ ইউজ করতেছো, বিভিন্ন খাবার খাচ্ছো, এর থেকে বুস্ট আপ করে তারপর ভাইরাসকে তুমি এলিমিনেট করে দিচ্ছ। এইটাই হলো অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমের কাজ। Once an infection has been cleared, both the innate and adaptive immune response cease. মানে কি বলো তো? স্যার যখন প্যাথোজেনটা স্যার ক্লিয়ার হয়ে যায় তখন আবার দুটোই ইনেট এন্ড অ্যাডাপটিভ আবার পুনরায় স্যার অ্যাক্টিভ থাকে আর কি। Exactly. Antibodies and residual effector cell continue to provide protective immunity, while memory cell provide the long-term immunogenic protections from the subsequent infections. আচ্ছা, এইখানে এই যে নিচে দেখো অ্যান্টিবডিজ এন্ড রেসিডুয়াল ইফেক্টর সেল কন্টিনিউ টু প্রোভাইড প্রোটেক্টিভ ইমিউনিটি। অ্যান্টিবডি কোথায় থাকে? অ্যাডাপটিভ না ইনেটে? অ্যান্টিবডি অ্যাডাপটিভে। ইফেক্টর টি সেল কোন জায়গায় থাকে? টি সেল তো ইননেটে। হ্যাঁ, এগুলো সবই থাকে হলো অ্যাডাপটিভে। মেমোরি টি সেল কোথায় থাকে? CD8 টি সেল, মেমোরি টি সেল সবই থাকে হলো সাইটোসিন টি সেল। হ্যাঁ, এগুলো হলো লং টার্ম ইমিউনোজেনিক প্রোটেকশন দেয়, ঠিক আছে? এগুলো লং টার্ম তোমাকে ইমিউনোজেনিক প্রোটেকশন দেয়। এখন এগুলো তোমার বডি মেটাবলিজমে যদি কমে যায়, এগুলোর ভালো পরিমাণ কমে যায়, CD8 খারাপটা যদি বেশি হয়ে যায়, তখন তুমি দেখবে যে হর হামেশাই তুমি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছ, হতে থাকে। হ্যাঁ, এইটা হলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে হ্যাঁ বলো প্লিজ স্যার। ইনএট ইমিউনিটি নিয়ে যেটা এখানে বলা হয়েছে, তার মানে স্যার দেখা গেছে নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে যদি চেঞ্জ আসে, দেখা গেছে আমার টেম্পারেচার বেড়ে গেল কোনো একটা কারণে, তার মানে স্যার আমার ওই ক্ষেত্রে আমি কি ধরে নিব যে আমার ইনএট তখনও ফাইট করতেছে, না ইনএট ফেল করার কারণে টেম্পারেচার বেড়ে গেছে? আচ্ছা, এখন টেম্পারেচারটা বেড়ে গেল কেন? কোনো ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে, নাকি এখন তুমি রোদ্রে হাঁটাহাঁটি করতেছো? ইনফেকশন। আচ্ছা, ইনফেকশন। এখন ইনফেকশন হলে না যেটা হয় যে ইনফেকশন হলে প্রথমে ইনএট সিস্টেমের যেটা হয় যে তার ইয়া আছে না, যেটা ওই যে অ্যাবজর্ব করার ক্যাপাসিটি। এখন তোমার বডি সিস্টেম যদি ইনএট সিস্টেমে, এখন অনেক মানুষ আছে, দেখো তুমি এই জিনিসটা যদি আপেক্ষিক ভাবে খেয়াল করো, অনেক মানুষ আছে রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকার পরে আবার যদি একটু ছয় আসে মোটামুটি ঠিক হয়ে যায়। আবার কিছু মানুষ আছে যারা নাকি ইয়ার মতো, ওই যে তোমার কি বলে না, এই ফার্মের মুরগির মতো, হ্যাঁ, কখনো তারা রোদ্রে যায় না, রোদ্রে গেলে তাদের স্কিন র্যাশ উঠে বা বডি হয়ে যায়। হ্যাঁ, তো এই মানুষগুলো যখন তুমি ইয়াতে দিবা আর কি, রোদ্রে রাখবা 1 ঘন্টা 2 ঘন্টা, ওরা দেখবে অসুস্থ হয়ে যাবে। কারণ হলো এরা যখন বাইবর্ন আসছে তখন কিন্তু এই যে ইনএট ইমিউন সিস্টেমটার ওই যে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার গুলো কিন্তু স্ট্রং না, বুঝছো? যেগুলো নাকি তারা বাইবর্ন নিয়ে আসছে খুবই উইক। তুমি দেখো এই পর্যন্ত যত করোনা মানুষগুলো মারা গেছে তারা কিন্তু সবাই এসি বাসায়, ম্যাক্সিমামই এসি বাড়িতে। হ্যাঁ, তাদের ইমিউন সিস্টেমটা কিন্তু স্ট্রং না, তারা রুমের মধ্যে এসি চালায় সবসময় থাকছে, রোদ্রে যায় নাই। এই যে ভিটামিন ডি
তারপরে ভিটামিন ডি দেয় মূলত, এগুলো অনেক দূরে। হ্যাঁ, তারা মানে সুখ থাকছে, কিন্তু তাদের বডির ইমিউনিটি সিস্টেম স্ট্রং না। তুমি যে একজন লেবার যারা দিন আনে দিন খায়, দেখবা যে হার্ড ওয়ার্ক করতেছে, ওদের কিন্তু এদের স্ট্রং না। তুমি একদিন এদের রোদে রাখো, তারপরের দিন দেখবে যে জ্বর সর্দি কাশি শুরু হয়ে যাবে। বোঝা গেছে? তো এই জন্য ইমিউনিটি সিস্টেমটাকে মেনটেন করা লাগে। আর মেনটেনটা কোনটাকে করবা? ইনেটটাকে না, কিন্তু কোনটাকে করতে হবে? অ্যাডাপটিভটাকে। অ্যাডাপটিভ। এটা অ্যাডাপটিভ কেন নাম হলো? কারণ এটা তোমার অ্যাডাপশনের মাধ্যমে কিভাবে তুমি এক্সারসাইজ করবা, কিভাবে তুমি খাবার গ্রহণ করবা, কিভাবে কি করবা, যেটা থেকে তুমি ইমিউনিটিটা বুস্ট আপ করতে পারো। ক্লিয়ার? তো এই জিনিসগুলো তোমাদের যদি আমার বিশ্বাস যে তোমরা আজকে কম বেশি হলেও বুঝতে পারছো, এবং বাস্তবতার সাথে তোমরা কিছুটা কি বলবো, এই কোভিড এর পরিস্থিতিতে বাস্তবতাটা কিছুটা তোমরা বুঝতে পারছো যে এগুলো থেকে। তো এখানে তোমাদের ওই যেটা হয় যে পরীক্ষার জন্য হয়তো ইনঅ্যাট এন্ড অ্যাডাপটিভ ইমিউনিটির ডিফারেন্স বা এইগুলো হয়তো এরকম আসবে, কিন্তু তোমার যেটা বুঝতে হবে যে জিনিসগুলো তোমার প্র্যাকটিক্যালি যেটা চলে, যেটা নিয়ে তুমি বেঁচে আছো, সেই জিনিসগুলো যদি তুমি না বুঝো একটা কোর্সের মধ্যে, তাহলে কিন্তু সেটার পড়ার কোনো মিনিং নাই। রাইট? জি স্যার। বোঝা গেছে? এটা হলো যে বাস্তবতাটা। কারণ প্রত্যেকটা বলো প্লিজ। স্যার এই ইনঅ্যাট আর হচ্ছে অ্যাডাপটিভ যেটা, এগুলোর কি স্যার যে অ্যাক্টিভ প্যাসিভ নামও আছে কি স্যার? ইনঅ্যাট ইমিউনিটির আরেকটা নাম আছে, সেটা হলো মানে অ্যাকোয়ার্ড, অর্জিত। হ্যাঁ, আর অ্যাডাপটিভ নাম আছে কিনা আমি জানি না। আর এগুলো কিছু আছে তোমার, ওই অনেকেই অনেক ভাবে এগুলো ব্যাখ্যা করে। আমি যেহেতু তোমাদের এই কোর্সটা প্রথমে নিচ্ছি, আমি এটা আসলে সরি বলে নিচ্ছি যে আমি ওই সাইট গুলো অতটা বেশি জানি না। তবে বেসিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার। আমাদের ডিপ্লোমা লেভেলেও স্যার এটা ছিল, তো এই কারণে মনে পড়তেছে কেন জানি না আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটির ডিফারেন্স করেছি। হ্যাঁ, মনে আছে অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ। হ্যাঁ আছে, এটা আছে ইমিউনিটির ক্ষেত্রে আছে, কিন্তু ইনঅ্যাট আর অ্যাডাপটিভ ইমিউনিটি যেটা, সেটা হলো ভাস্ট পর্যায়ে। হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ অবশ্যই আছে, অ্যাক্টিভ প্যাসিভ এটা আমিও পড়ছি। তো ইনঅ্যাট এবং স্যার সেটা তো ইমিউনিটির ক্ষেত্রে, এটা তো মানে ইমিউনোলজি বুঝাচ্ছে, যদিও মিল আছে ইমিউনোলজি, বাট দুটো তো এক না। না, দুটো এক না, এটা হলো তোমার ইমিউনো রেসপন্সের ক্ষেত্রে। হ্যাঁ, ইমিউনোলজিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে। হ্যাঁ, ইমিউনো রেসপন্স যেটাকে বলা হয় যে ইমিউনো সিস্টেমটাই মূলত দুইটা ভাগে ভাগ, ব্রড স্পেকট্রামে দুটা, একটা হলো ইনঅ্যাট আর একটা হলো অ্যাডাপটিভ। এই সিস্টেমটা দুইটা ভাগে ভাগ এই জন্য করা হয়েছে যে একটা বাইবর্ন চলে আসবে, আর একটা হলো তোমার বডি মেইনটেন্স, অর্থাৎ একটা হলো ইনহেরিটেড এর মাধ্যমে আসবে, আর একটা হলো যে তোমার এটা কি মেইনটেনিং এর মাধ্যমে থাকবে, মেইনটেনেন্স থাকবে আর কি, যেটা কম বেশি হবে মেইনটেনেন্স এর মাধ্যমে। আর একটা তো কম বেশি হওয়ার কোনো চান্স নাই, যেটা তুমি জন্মগতভাবে পেয়ে আসছো। ঠিক আছে? আচ্ছা, এখন এটা আপাতত এখানে আমরা রাখি। সামনের দিন তোমরা এটা আমরা ইনিশিয়াল শুরু করলাম তোমাদের যে টিচার একটা নাম মানে একটু করে দেখছি স্যার, অ্যাডাপটিভ ইমিউনিটিটাই স্যার অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড না? আচ্ছা সরি, আমি সরি। অ্যাকোয়ার্ড মানে থাকা, তাই তো? না না না, অ্যাকোয়ার্ড মানে পাওয়া, অর্জিত। অ্যাকোয়ার্ড মানে অর্জিত, যেটা আমরা নিচ্ছি স্যার, হ্যাঁ অর্জিত, বা হচ্ছে এইটা কনজেনিটাল ভাবে আমরা যেটা নিচ্ছি। হ্যাঁ অ্যাকোয়ার্ড মানে অর্জিত, আমি সরি, হ্যাঁ অ্যাকোয়ার্ড মানে অর্জিত। ঠিক আছে, অর্জিত মানে যেটা আমরা অর্জন করে নিচ্ছি, অ্যাডাপটিভ, তাই না? যেটা আমাদের মেইনটেইন করা লাগছে। ছিল স্যার, বলো স্যার এমন যে আমরা তো ইনার যেটা আমাদের মানে অনেক পূর্বসূরি যারা ছিলেন তাদের থেকে আমরা অনেক দুর্বল, ধীরে ধীরে দুর্বল হয়ে গেছি কাজকর্ম মানে আরামেশ করতে করতে। স্যার এবার আমরা কি স্যার আমাদের ইনারটাকে ডেভেলপ করতে পারি, আমাদের অ্যাকোয়ার্ডটাকে মানে ভালোভাবে নিতে নিতে? এটা তো অবশ্যই করা যায়। এক্সারসাইজ বা বিভিন্ন এটা বললেন। আচ্ছা, আমি তাহলে একটা एग्जांपल দিই। জাপানিজ পপুলেশন গুলো, ওরা কিন্তু এই যে জাপানে যারা ইয়া করে আর কি, জাপানিজরা ওরা 80 90 বা 100 বছর বাঁচছে। ওদের কিন্তু দেখো এটা ওদের জন্মগতভাবে কিছু ইয়া মানে ফিজিক্যালি কিছু ইয়া থাকে, ওদের এক্সারসাইজ থেকে শুরু করে কাজকর্ম থাকে, যে ওরা প্রচুর হার্ড ওয়ার্ক করে, ওরা প্রতিদিন এক্সারসাইজ করে। কোনো জাপানিজ নাই যে ওরা দিনে মিনিমাম আধা ঘন্টা এক্সারসাইজ না করে। ইচ এন্ড এভরি জাপানিজ আধা ঘন্টা করে ওরা এক্সারসাইজ করবে, এটা ওদের কমন। প্রত্যেক জাপানিজ সে যত অসুস্থ হোক না কেন। তারপরে ওরা দিনে একটা লিমিটেড আওয়ার তারা কাজ করবে। হ্যাঁ, তারপরে হলো ওদের খাদ্যাভ্যাসের আলাদা একটা ইয়ে আছে, সিস্টেম আছে।
তো এটা তো ওদের একদিনে গড়ে ওঠে নাই, ওদের একটা হ্যাবিটের মাধ্যমে, এবং ওদের যে মানে বংশধর যারা, ওরাও কিন্তু ধরেই নেয় জন্মের পরে যে তারা 80-90 বছর বাঁচবে, ওরা ধরে নেয় এইভাবে বাঁচবে। তো এগুলো কিন্তু ওদের যে প্রথম থেকে দেখবা যে একটা ছোট জাপানি ছেলেকে অনেক বেশি বোঝা দিয়ে, ব্যাগ দিয়ে, ঘাড়ে করে দিয়ে টানতে টানতে নিয়ে যায়। এবার ওরা পড়ে গেলে, এই যে আমরা যেমন দেখো ওদের অনেক কিছুই অভ্যাস আমাদের থেকে অনেক আলাদা। পড়ে গেলে দেখো আমার বাবা মা, আমার একটা বাচ্চা স্কুলে যেতে যেতে হয়তো হোঁচট খেয়ে পড়ে গেল, ওর বাবা মা কিন্তু তুলবে না, ও নিজে নিজে উঠবে। এই যে নিজে নিজে ওঠার ক্যাপাসিটি বা নিজে নিজে আত্মবল, এটা মেন্টালি যেমন স্ট্রং, যেমন ছোট থেকে গড়ে ওঠে, কিন্তু ফিজিক্যালিও কিন্তু ওদের অনেকগুলো এক্সারসাইজ আছে, যেটা তুমি আমার বাচ্চাকে যেমন করেছিলাম ওখানে ওইখানে, মানে নার্সারিতে ভর্তি করে দিয়েছিলাম, ওই এক্সারসাইজ গুলো ওদের কিন্তু থাকে। আমাদের দেশে কিন্তু এগুলো নাই। প্রত্যেকটা বাচ্চাকে ফিজিক্যাল যে এক্সারসাইজ থাকে ক্লাসে, ওরা জানো একবার কড়া রোদের মধ্যে বাচ্চাদেরকে কিন্তু খেলায়। এগুলো কিন্তু কারণ আছে। এখন আমাদের দেশে কয়টা নার্সারি স্কুলগুলোতে এই রোদের মধ্যে বাচ্চাকে খেলায়, একজন যদি বাচ্চা কালো হয়ে যায় পরের দিন তো মা ওই স্কুল থেকে বের করে দেবে, স্কুলই বন্ধ হয়ে যাবে আন্দোলনের মতো। আন্দোলন, বরং চাকরি চলে যাবে প্রিন্সিপালের। হ্যাঁ, কিন্তু এটা বুঝতেছে না যে এই যে আমরা ন্যাচারাল যে ভিটামিন ডিটা আমরা ইনটেক করতেছি, বা আমরা যে হার্ড ওয়ার্ক বা খেলাধুলার মাধ্যমে যে আমাদের ছোট বাচ্চারা না, ওরা এত স্ট্রং তুমি কল্পনা করতে পারবে না। কিন্তু ওরা কিন্তু খুব ফ্যাটি না, ওদের কারো চর্বি নাই কোনো। তুমি জাপানিজ ছেলেপেলেকে দেখতে পারবে না যে ওরা ফ্যাটি এরকম। বাইবর্ন হয়তো 2-4 জন আছে, কিন্তু ম্যাক্সিমামই দেখবা যে একবারে। কিন্তু ওদের খাবারগুলো খাওয়া হলে সব ধরনের নিউট্রিশনের অ্যানালাইসিস করে কতটুকু দিতে হবে ওই বয়সে, একেবারে ততটুকুই দিবে, ওর বেশি না কমও দিবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা করা যায়। এটা এইভাবে এই জন্য বললাম স্যার, আমাদের মানে একটা লাইফ টাইমে কি স্যার এরকম ইনাটের উন্নতি হয়, মানে যেটা ইনাট ইমিউনিটি, সেটা কি একটা লাইফ টাইমে হয় কিনা, নাকি জেনারেশন বাই জেনারেশন উন্নতি হয়? একটা হওয়াটা চেঞ্জ হওয়াটা খুব ডিফিকাল্ট। তবে যে যদি তুমি হ্যাবিট চেঞ্জ করো, হ্যাবিট চেঞ্জ করলে না, দেখো আমি একটা এক্সাম্পল দিতে পারি যে এখন তুমি যদি ডেলি লেবারের মতো যদি একজন মানুষ এখানে যারা সারাদিন অফিসে কাজ করে, সে যদি কাজ তার ওটা ছেড়ে দিয়ে সে ডেলি লেবারের মতো যদি তার 5 থেকে 10 বছর কাজ করে, তাহলে কিন্তু ওর যে সকল জিনের যে সকল অ্যাক্টিভিটি, যে সকল খারাপ যে এগুলো, বিশেষ করে ফ্যাটি লিভার, তারপরে আদার্স যে এগুলো আছে, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে তার কিছু কিছু অ্যাক্টিভ ফর্মে ভালো জিন আসবে। অ্যাক্টিভ ফর্মে অনেক ভালো জিন আছে যেটা কিন্তু সাইলেন্ট অবস্থায় থাকে। কিসের জন্য? অনেক তোমার এই যে হাইপারলিপিডেমিয়া, আর তারপরে হলো অনেকগুলো খাদ্যাভ্যাসের জন্য কিন্তু এগুলো আসে। তারপরে দীর্ঘ সময় যদি তোমার ঘরের মধ্যে থাকো, হ্যাঁ, বাইরে আলো বাতাস না লাগো, তাহলে যেসব ভালো যে জিনিসগুলো যেগুলো থেকে তুমি বঞ্চিত, সেগুলো যদি তুমি মুক্ত বাতাসে পাও, ফ্রেশ এয়ার পাও, বা তুমি ভালো কাজ করতেছো, তোমার বডির মাসেল টাসেল গুলো ভালো অ্যাক্টিভ আছে, এইগুলো কিন্তু একটা জেনারেশনে হয়তো সেভাবে, সেখান থেকে হয়তো তুমি একটা ইয়াং ছেলে, তারপরে সে এই 10 বছর এইভাবে ডেলি লেবার মতো কাজ করলো, কাজ করার পরে সে মনে করে বিয়ে শাদী করলো, তার থেকে যে বাচ্চা কাচ্চা হবে কিছুটা হলো চেঞ্জ আসবে, কিন্তু এই চেঞ্জ গুলো হয়তো ভিজুয়াল হবে না, হয়তো আরো তার জেনারেশন বাই জেনারেশন পর্যন্ত অপেক্ষা করা লাগবে। বুঝতে পারছি। এটা নির্ভর করে হলো যে তোমার ফুড হ্যাবিট, এটা নির্ভর করে তুমি কিভাবে তোমার চলাফেরা, অর্থাৎ তোমার ডেইলি লাইফটা, এটার উপরে অনেক কিছু নির্ভর করে। আর এটাই মূলত ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমটা কিছুই না, ইমিউন সিস্টেম হলো তুমি যেটা খাইলা, সেটা খাওয়ার পরে মেটাবলাইজ হলো, মেটাবলাইজ হয়ে এখন যেটা তোমার বাইরের যে ফরেন প্যাথোজেন গুলো আছে, ইনসাইড যে ফরেন প্যাথোজেন গুলো আছে, সেই প্যাথোজেনের এগেইনস্টে কাজ করতেছে কিনা। তোমরা জানো যে আমাদের বডিতে হিউজ ব্যাকটেরিয়া, তারপরে অন্যান্য যে ছোটখাটো প্যাথোজেন গুলো আছে, এগুলো কিন্তু কন্টিনিউয়াস আছে। এগুলো যখন নাকি তোমার স্ট্রং হবে, অর্থাৎ পোস্ট পস্টুলেশন পড়ছো তোমরা না, পোস্ট পস্টুলেশন পড়ছো মাইক্রোবায়োলজিতে, এই পোস্ট পস্টুলেশনের মধ্যে বলা আছে যে এটা তোমার যদি বডি সিস্টেম যদি দুর্বল উইক হয়ে যায়, তখন এগুলো কিন্তু আলটিমেটলি কি করবে, অ্যারাইজ করবে। আর এটা যদি তুমি ডোমিনেট করে থাকো, তোমার যদি ইমিউন সিস্টেম স্ট্রং থাকে, তাহলে এটা সারা জীবন ডোমিনেটিং পাওয়ার হিসেবে তোমার ইমিউন সিস্টেমটা থাকবে, এবং ওই ব্যাকটেরিয়া ভাইরাস গুলো বা ব্যাকটেরিয়া বা প্যাথোজেন গুলো সবসময় তোমার কাবু হয়ে থাকবে। বুঝছো? এইটাকে বলা, এইটাই হলো নিয়ম আর কি ইমিউন সিস্টেমের। তো ঠিক আছে, তোমরা কিছুটা হলে আমার মনে হয় এখান থেকে উপকৃত হবা, পরে অন্য ক্লাসগুলো নিতে পারলে ভালো লাগতো।
স্যার সামনের ক্লাসে কি আপনাকে পাবো আমরা? সামনের ক্লাসে মনে হয় নতুন ফ্যাকাল্টি। স্যার এই যে এই টি সেলের এইভাবে ব্যাখ্যা দিয়ে কে বোঝাবে আমাদের স্যার? এগুলো এগুলো আমি বলবো ফ্যাকাল্টিকে। হ্যাঁ, এখানে আমরা টি সেল আসছিলাম এই যে এগুলোতে হেমাটোপেটিক টি সেল বা ইয়াস এগুলো যে ব্যাসোফিল নিউট্রোফিল এগুলো সবই আমরা আসছিলাম এর মধ্যে। আমরা নোটটা রেডি করে রাখছিলাম। ঠিক আছে স্যার তো তোমরা ভালো থাকবা। আর আমি যেটা বলছি যে তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি শ্যাডো হিসাবে থাকবো। স্যার এখন স্যার পর্যন্ত আমরা কি আপনার সবগুলাই এই অসুবিধা লেকচারগুলো হচ্ছে। থেকেই পড়বো? উনি যেহেতু নতুন, উনি তো এখন এসে কোনো কিছু তৈরি করতে পারবেন না। আচ্ছা, এই লেকচারটা তো আমার, আর তন্ময় স্যারের একটু লেকচার আছে, ওটা আমি পাঠিয়ে দেবো। এগুলো এরকম মতো করে আছে আর কি। তো যেখান থেকে যাই কিছু করানো বেসিক, তো এই যে আমরা এই জিনিসগুলো আলাদা আলাদা করে পড়তে চেয়েছিলাম, ফ্যাগোসাইটিক বা এই যে এগুলো নিউট্রোফিল, লিম্ফোসাইট, এগুলো হ্যাঁ টিসেল এর যে ক্লাসিফিকেশন গুলো আমরা চেষ্টা করতাম যে মানে এইভাবে পড়ার। নোটটা দেখতেছো, যাই হোক কি আর বলি। স্যার আমরা আপনার নোটটা কিন্তু পেতে পারি স্যার। আচ্ছা, আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নাই, আমি মেলে দিব, অসুবিধা নাই। আমার সবগুলো করেন। বেশ কয়েকটা দিলে হবে কি স্যার? আমরা তো একবারে মানে করতে পারলে একটু কস্ট কম হয়, প্লাস স্যার শহরে গিয়ে করতে হয় যারা গ্রামে আছে। না আমি এতে তোমরা এটা এখন নতুন ফ্যাকাল্টি মেম্বার এসে কি পড়াবে, কিন্তু এখান থেকে স্যার বা ম্যাম যিনি আসেন যেটাই পড়াক স্যার, কিন্তু আপনার এটা যে বেসিক জিনিস সেটা তো চেঞ্জ হবে না, আসবে না, আপনি নিজেও বললেন। না তা তো অবশ্যই বেসিক না, এটা আমি পাঠিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, বেসিক গুলো পাঠিয়ে দেবো আমি, অসুবিধা নাই। তোমাদের এরপরে ভাইরোলজি ক্লাসটা নিতে পারবো যদি থাকি। যদি থাকি মানে স্যার কোথায়? না না না, তোমাদের সাথে এরপরে আর কি ভাইরোলজি ক্লাসটা নিতে পারবো, কারণ যে হারে করোনা বাড়তেছে, তারপরে অনেক কিছু তো ফ্যাক্টর আছে না। ভাবলাম যে আপনি আবার দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা আছে। ওটা সবাই শুধু চলে যাচ্ছে স্যার আমাদের রেখে রেখে। ওইটা ভাই সবারই আছে কিশোর। না ওইটা তো আসলে থাকবেই না, এটা 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 আমাদের ওয়েলকাম করা উচিত যে ভালো প্রার্থনা করি তো স্যার সেটা। তবে মানে যতটুকু সময় থাকি না কেন, সেটা আমি তোমাদের জন্য আমার বেস্ট এফোর্টটাই থাকবে। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। আপনি তো আগে স্যার বাইরে ছিলেন, তো কি কারণে বাংলাদেশে আসা এখানে স্যার? কোনো কারণ আছে কি? কারণ দেশকে ভালোবাসি, একটা কারণ। স্যার কিন্তু আমাদের দেশে এখন যা অবস্থা, মানে ভালোবাসতে ইচ্ছা করে না। না সেটা কেন? না তোমাদের সাথে আছি না, এই যে এটা তো ভালো লাগে। এটা তো ঠিক আছে, বাট স্যার বাসা থেকে নামলে সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় মানে পুরাই অন্যরকম একটা দেশ হয়ে যাইতেছে। কিন্তু আমি কি করি সেটা তো বড় ব্যাপার না। হ্যালো কিশোর, হ্যাঁ শুনতে পাচ্ছি, স্যারের কোথাও নেটওয়ার্ক প্রবলেম? না না নেটওয়ার্ক প্রবলেম না, আমার একটা ফোন আসছিল, আয়েশা সিদ্দিকা ফোন করছে, স্টুডেন্ট। আচ্ছা হ্যাঁ বলো ফয়সাল, এটা ঠিক না বুঝছো, যেখানেই থাকো না কেন সৎ থাকার চেষ্টা করো। আর আরেকটা জিনিস হলো যে যারা শিক্ষক না, তাদের ক্ষেত্রে কিন্তু দিন আনে দিন খাওয়ার মতো, জানো, টাকা পয়সাটা বড় ইম্পর্টেন্ট না, এটা হলো একটা ফ্যাশন, এটা একটা নোবেল প্রফেশন। হ্যাঁ স্যার সেটা তো অবশ্যই। এটা এখান থেকে আমাকে গতকালকে আমরা ভাইবা বোর্ডে ছিলাম, ভিসি স্যার বলতেছিলেন আর কি, সে যখন জয়েন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ডিপার্টমেন্টে, তখন তার স্যালারি ছিল 300 কত টাকা যেন। তো ওই সেই সময় আরেকটা সে জব পেয়েছিল, ওখানে নাকি তার স্যালারি ছিল 7,000 টাকার মতো। বলতো যে ওখানে গাড়ি ছিল, বাড়ি ছিল, কিন্তু আমি আসলে এটা চুজ করলাম যেহেতু একটা নোবেল প্রফেশন। আমার কাছে মনে হয়েছে যে শিক্ষকতা পেশা থেকে, স্যার বললেন আর কি, যে এই পেশা থেকে টাকা পয়সা না আসলেও হয়তো সৎ থাকতে পারবো। তো আমার ভালো লাগলো কথাগুলো, তো আসলে এটাই বাস্তবতা না, বলো স্যার? একটা জায়গায় আমরা একটু ডিসকারেজ হয়ে যাই যে আমাদের এত নোবেল মানে আমাদের যে শিক্ষক তারা দেশের বাইরে গিয়ে, মানে আমাদের দেশে তো বায়োকেমিস্ট্রি ফিল্ড গুলো খুবই কম, রিসার্চ বেস খুবই কম, তো তারা বাইরে গিয়ে করার পরে আবার দেশে ফিরে আসতেছে, তার মানে কোথাও কিছু একটা গলদ আছে। দেশের বাইরেও আমাদের হয়তো তাহলে মূল্যায়ন ভাবে নেই, তার মানে আমাদেরকে দেশেই থাকতে হবে। আমরা কি এইভাবে ভাববো?
কিশোর সবাই কি ওইভাবে আসবে নাকি কেউ দেশকে ভালোবেসেও আসবে? না, আচ্ছা দেশকে ভালোবাসা সেটা তো থাকে, কিন্তু তারপরেও একটা আচ্ছা আমি চিন্তার বিষয় থাকে। আচ্ছা কিশোর, তুমি কথা যখন তুললা, তোমাদের দুজন ফ্যাকাল্টি নেওয়া হয়েছে, একজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ও মাস্টার্স করছে জাহাঙ্গীরনগরে, আর আরেকটা মাস্টার্স করছে হলো ইয়া থেকে, ভাইবা বোর্ডে ওনাকে জিজ্ঞাসা করছিল ইয়া নিউজিল্যান্ড থেকে। তো বোর্ড ওনাকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা তুমি নিউজিল্যান্ড থেকে মাস্টার্স করে দেশে ফেরত আসলা কেন? তো তার বাবা মা অসুস্থ, সে বাবা মাকে সেবা করতে চায়, যার জন্য সে আসছে, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্র মানুষ। হ্যাঁ, তো সে বললো যে স্যার একটা কারণ, সেটা হলো আমি আমার বাবা মাকে সেবা করতে চাই, আর এই সময় আমি দেশকে সেবা করতে চাই। এটা বাস্তবতা। হুম, যে তার বাবা মা অসুস্থ এবং এই কারণে সে দেশে আসছে। অনেকগুলো তো কারণ থাকে না, হ্যাঁ স্যার। এটা মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় একটা কারণ, এবং এই কারণের কোনো উত্তর হয় না, এটা শুধুমাত্র আসলে করেই দেখাতে হয়, তাই না? হ্যাঁ স্যার। এই কারণগুলো তো থাকেই না, বলো? হ্যাঁ স্যার, নারীর টান বলে একটা কথা থাকে, হ্যাঁ, যেখানে ওটাও থাকে, আবার এটাও থাকে না, যে যে জায়গায় যাচ্ছ সেই জায়গায় যদি তুমি অ্যাডাপ্ট করতে না পারো, অনেকেই ইয়া থাকে যে তোমার কি বলবো, যে ফ্যামিলি টান, যেটাকে বলা হয় ফ্যামিলি টানকে কিন্তু সে অনেক বেশি প্রায়োরিটি দেয়, একা একা নিঃসঙ্গ মনে হয়। এরকম একটা থাকে। স্যার আমরা ইংলিশ শিখি না কেন স্যার, ঘুমানোর সময় স্বপ্ন কিন্তু বাংলাতেই দেখি। তো এই জিনিসগুলো, তুমি তো কবি সাহিত্যিকের মতো কথা বলতেছো কিশোর। স্যার কিশোরের জন্য আমার একটা পয়েন্ট আছে স্যার, সেটা হচ্ছে যেমন জাপানে স্যার বললো যে ওরা যে লাইফটা লিড করে এক প্রকার ইকুয়েশনাল লাইফই বলা যায় স্যার। ওরা পরিমাণ মতো খায়, পরিমাণ মতো ঘুমায়, বা জীবনে বাঁচার জন্য কোনটা করতে হবে, প্র্যাকটিক্যাল রাইট। সেই জায়গা থেকে স্যার আমরা তো আসলে মানে মন মতো আমাদের জীবনটা লিড করি, মানে সেই জায়গায় জীবনটাকে উপভোগ করার জন্য হইলেও দেশে আসা উচিত। রাইট। যাই হোক কিশোর, তোমার অনেক ভালো কবিতার ছন্দগুলো বলতে পারো। আচ্ছা, তোমাদের মনে হয় আমাদের একটা হবে, বায়োকেমিস্ট্রি ক্লাব হবে, সেই ক্লাবে তোমাদেরও মানে তোমরা মেম্বার থাকবে, আমাদের টিচাররা থাকবে আর কি, একটা কমিটি থাকবে, আমরা অচিরে করে ফেলবো ক্লাবটা এই সপ্তাহে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্লাব আছে, যেমন পিএইচএন ক্লাব, মাইক্রোবায়োলজি ক্লাব, বায়োকেমিস্ট্রি ক্লাব থাকবে। এই ক্লাবের মধ্যে তোমাদের এই যে কথাগুলো, সুন্দর সুন্দর কিশোরের কথাগুলো, ছন্দ, এটার এই রিক্রিয়েশন গুলো কিন্তু জীবনের দরকার। শুধুমাত্র এই মলিকুলস, প্যাথোজেন, অ্যান্টিবডি এগুলো নিয়ে পড়ে গেলেই হবে না, এগুলো থাকলে আসলে ভালো লাগবে একসাথে। স্যার আমাদের স্যার পিসিআর ল্যাবের খবর কি স্যার? একবার না শুনলাম পিসিআর ল্যাব তৈরি হচ্ছে। হ্যাঁ, পিসিআরটা তো প্রপোজাল দেওয়া আছে, তারপর তো ভিসি স্যার চেঞ্জ হয়ে গেল, এখন নতুন ভিসি মহোদয় আসলেন, দেখা যাক। স্যার আমাদের ল্যাবের যে এটা জায়গাগুলো একটু বাড়ানো যায়, মানে আমাদের তো দুটো ল্যাব, এখন আমাদের তো দুটো ল্যাবে তো হয় না স্টুডেন্টদের তুলনায়। হ্যাঁ, গতকালকে আমাদের মিটিং হলো বরিশাল সব বিভিন্ন হেলথ ইনস্টিটিউটের সাথে, তাদের প্রপোজাল ছিল যে ল্যাবের ফ্যাসিলিটিস বাড়ানোর। আমরাও ভিসি মহোদয়ের কাছে প্রস্তাব দেব, হ্যাঁ, যে আমাদের আরেকটা রুমের দরকার, এটা কিভাবে করা যায়, কারণ আমাদের অনেক স্টুডেন্ট তো, দুইটা আসলে হয় না। আমাদের পাশেই তো স্যার একটা রুম, মানে বড় একটা রুম দেখলাম যে ওটা আটকানো, মানে সে প্রথম থেকেই দেখতেছি ওটা নাকি নেওয়া হবে শুনতেছিলাম, 8 তলার যে ল্যাবের পাশেরটা, ওটার ব্যাপারে আমরা অলরেডি কথা বলেছি, হ্যাঁ, যে ওই রুমটা আমাদের দিয়ে দেবে, আগের ভিসি স্যারকে বলেছিলাম, স্যার বলছে এটা আমরা দেখি, চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনা করতে করতে তো এখন আবার অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হলো, তো দেখা যাক এখন কি হয়। স্যার আপনারা যদি স্যার আমাদেরকে লিড দেন, আমরা ফিল্ডে নেমে যাব দরকার হয়। না না না, লিড দেওয়ার কিছু নাই তো এখানে, আমরা তো কথা বলবোই, এটা অফিশিয়ালি তো এটা হ্যান্ডেল করতে হবে। সবকিছুতে যদি তোমাদের ইনভলভ করি তাহলে তো সেক্ষেত্রে কারণ ওনারা তো অনারেবল শিক্ষক সবাই, তাই না? আমরা তো জানি যে কিভাবে এই করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে। যদি দরকার হয় যে আমাদের দরকার এটা বোঝানোর জন্য, দেখা গেল যে আপনাদের অনেক সময় শুনতে হচ্ছে না, তখন স্টুডেন্টদের কিছুটা দরকার হয়, সেই জন্য মানে স্যার বললাম ওটা যখন ভায়োলেন্সের নাম দেওয়া হবে পরে। না ভায়োলেন্স না, সামনে গিয়ে দাঁড়ায় যদি মানে খুব সুন্দরভাবে যদি বোঝায় বলা হয় না, তখন অনেকগুলো মানুষ দেখে, বাচ্চা কাচ্চাদের মুখ দেখে না, তার ভালোবেসে দেওয়া যায় যে না ওদের দরকার, অনেক স্টুডেন্ট আছে দেখো খুবই দরকার ওদের। ওই সম্মুখে প্রাইমারি অ্যাপ্রিসিয়েশনটাই পাবা। যদি কিছু করতে হয় তাহলে স্যাররা যেভাবে যে প্রসেসে আগাচ্ছে এইভাবে যদি হয় হবে, না হলে আমাদের ওই প্রাইমারি অ্যাপ্রিসিয়েশন পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হবে।
না, আন্দোলন নেগোসিয়েশনের মাধ্যমে যতটুকু যে কোনো জিনিস আদায় করা যায়, আন্দোলন করে আবার অনেক সময় হিতে বিপরীত হয় না। তো দেখা যাক কি হয়। এখন পৃথিবীটা চলতেছে হলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, বুঝছো? জি স্যার, এটাই প্র্যাকটিক্যাল স্যার, এটা যে বুঝতেছে সে আগাবে স্যার। কারণ হলো তুমি জোর করে কোনো কিছু আদায় করতে পারবে না, সবকিছুতেই তোমার একটা ইয়া থাকে। কারণ জোর করে আদায় করতে গেলে ক্ষতি হবে যে যার কাছ থেকে তুমি নিবা, সে দিতে চাইবে না, আর তুমি যে নিতে চাইবা, এই দুজনেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, তাই না? জি স্যার, কেন পজিশনাল পাওয়ার তো আছেই, যদি একবার বেঁকে বসে রাইট। তখন কনভিন্স করা টাফ। আচ্ছা, আমরা ওইসব জিনিসগুলো এখন না বাদই দিলাম, ওটা তো আমরা অবশ্যই চেষ্টা করতেছি, এবং এটা আমাদের ফ্রন্ট মানে সম্মুখের চিন্তা আর কি, যে কিভাবে ল্যাব ফ্যাসিলিটিস বাড়াবো। সেই ক্ষেত্রে কিশোরের কথাগুলো অবশ্যই যুক্তি আছে, আমরা ওইভাবেই কাজ করতেছি। দেখা যাক। তারপরে হলো পিসিআর এর ব্যাপারটা আমরা খুবই সিরিয়াসলি দেখতেছি, এখন দেখা যাক কি হয়। এখন তোমাদের এই কোর্সটায় আমি টিচারকে বলবো তোমাদের এক্সট্রা ক্লাস নিয়ে যেন পুষায় দেয়, কারণ গত শুক্রবারে ক্লাস হয় নাই। আজকে যে ইনিশিয়াল ক্লাসটা হলো, অবশ্যই এখান থেকে কোশ্চেন না থাকে, এগুলো অ্যাডাপটিভ ইনহ্যাট ইমিউনিটি থেকে কোশ্চেন থাকে। তো এই তোমাদের খুব একটা বড় চ্যাপ্টার না, কিন্তু তোমরা যতটুকু ক্লাস করবো মনোযোগ সহকারে, কারণ এটা যদি ভালো না করতে পারো, তোমার ইমিউনোলজি 1 বেসিক যেটা, কিন্তু 2টা আর একটু ডিফিকাল্ট, জানো? এটা অনেকটুকু ডিফিকাল্ট। এটা তো শুধুমাত্র কিছু কিছু জিনিসের টার্মের ডেফিনেশন আছে। হ্যাঁ, ড্র্যাগ ট্র্যাগ এগুলো তো সব এইটার সাথে সম্পর্কিত, তাই না স্যার? হ্যাঁ, সবকিছু সম্পর্কিত। হ্যাঁ, যেমন তোমাদের আমি কিছু এটারই এখানে কিছু ইম্পর্টেন্স তো অনেক। এখানে, হ্যাঁ অবশ্যই, এখানে কিছু জিনিস পড়বো, যেমন অ্যান্টিজেন কয় ধরনের, হ্যাঁ, তারপরে হলো তোমার অ্যান্টিবডি কয় ধরনের, এগুলো খুবই বেসিক। এখন এগুলো যদি না শিখে যাও, তখন পরবর্তী 2টা যখন হবে তখন ওটা আরো সমস্যায় পড়বা। তারপরে হলো তোমার আরো কিছু জিনিস আছে, তোমার ওই যে এই যে যে বললা তোমরা, যে হিউমারাল ইমিউনিটি বা আদার্স যে ইমিউনিটি সিস্টেম গুলো আছে, যেটা আমরা এই ছোট 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 ইয়াগুলোর মধ্যে আমরা পড়ি। তারপরে সেল মেডিয়েটেড ইমিউনিটি বা অন্যান্য যেগুলো আছে। তো সবচেয়ে বড় কথা হলো যেটা তোমাদের জানা দরকার, সেটা যে সেল সিস্টেম গুলো। অর্থাৎ তোমরা যে ইয়েতে পড়ে আসছো, তোমরা পড়ছো কিনা জানি না, ওই যে তোমার 114 কোর্সে, অর্থাৎ হেমাটোপয়েটিক স্টিম সেল থেকে তারপরে আসছে হলো তোমার মাইলয়েড লিনিয়েজ, আর একটা আছে হলো তোমার লিম্ফয়েড লিনিয়েজ। মাইলয়েড লিনিয়েজ থেকে কোন কোন সেলগুলো আসছে, লিম্ফয়েড লিনিয়েজ থেকে কোনগুলো সেলগুলো আসছে, তারপরে ওটা ডিফারেন্সিয়েট হয়ে টি সেল, বি সেল এগুলো আসছে। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের একটু জেনে রাখা দরকার, কারণ এই জিনিসটাই হলো তোমার অরিজিন এই ইমিউনোলজি, বেসিক ইমিউনোলজি। অর্থাৎ হেমাটোপয়েটিক স্টিম সেল থেকে প্লুরিপোটেন্ট স্টিম সেল, তারপরে ওখান থেকে আসছে হলো তোমার মাইলয়েড লিনিয়েজ টি সেল, অর্থাৎ সি, এল লিম্ফয়েড মাইলয়েড প্রোজেনেটর সেল এলএমপি, আর একটা হলো তোমার মাইলয়েড প্রোজেনেটর সেল মাইলয়েড প্রোজেনেটর সিএমপি। হ্যাঁ, বা এমপি কথাটা উঠে আছে, মাইলয়েড প্রোজেনেটর সেল, আর একটা হলো লিম্ফয়েড প্রোজেনেটর সেল। মাইলয়েড প্রোজেনেটর সেলগুলোর মধ্যে কোন কোন সাবক্লাস গুলো আছে, আর লিম্ফয়েড প্রোজেনেটর সেলগুলোর সাবক্লাস আছে, এটা তোমরা হেমাটোপয়েটিক স্টিম সেল একটা ইয়াতে সার্চ করে দেখবা। স্যার আমরা মনে হয় ফিজিওলজি সাবজেক্টে কিছু কিছু পেয়েছিলাম এগুলো। ওই স্ট্রাকচারটা তো ওইটা তোমরা মনে রাখবা, ওইটা মনে থাকলে তোমাদের জন্য খুব ইজি হবে এইগুলো ধরতে। কারণ ইমিউনোলজি যাই কিছু পড়ো না কেন, বি সেল টি সেল কে নেই, এর বাইরে কিন্তু কিছু না। বি সেলের কাজ হলো অ্যান্টিবডি তৈরি করা, টি সেলের কাজ হলো ফাইট এগেইনস্ট প্যাথোজেন। ঠিক আছে, আর এটার সোর্স তো ব্লাডের বাইরে না নাকি স্যার? এটা হ্যাঁ ব্লাডের বাইরে না, এগুলো ব্লাডের মধ্যেই সব। এই জিনিসটা যখন মাথার মধ্যে রাখবে না, তখন তোমাদের জন্য ইজি হবে। তারপরে যে ফ্যাকাল্টি পড়াবে তোমাদের জন্য আরো ছোট ছোট করে পড়াবে। আমি এই জিনিসগুলো, আমার এই পড়ানোর স্টাইলটা হলো খুবই বেসিক ধরে, কোনো নোট কারো কোনো ফলো না করে, জাস্ট কি পয়েন্টগুলো সিলেবাস ধরে 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 ওটা পড়ানো। উদ্দেশ্য ছিল সেভাবে পড়াবো, কিন্তু আসলে আমি পেরে উঠতেছি না। যারা এখানে আছে মানে কিছু স্টুডেন্ট, আমি জানি না, মানে ওরা ভাইরোলজি ক্লাস করছে, আমার বিশ্বাস যে ওরা যে কোনো সেমিস্টারে যদি ভাইরোলজি ক্লাসের ভাইবা দেয়, আমি আমি এইটুকু বলতে পারি যে ওরা হয়তো এ পাবে। কারণ আমি ওটা ওইভাবে ওদের বেসিক ধরে ধরে পড়ানো হয়েছে, যাতে ইচ এন্ড এভরিথিং সিলেবাসের মধ্যে থেকে জানানো হয়।
তোমাদেরও আবেদন থাকবে, তোমরাও বলবা স্যারদের যে স্যার আমাদের সিলেবাস ধরে ধরে যদি সবকিছু একটু শিখাই দেন আমাদের জন্য উপকার হতো, কারণ আমাদের এরপরে আবার ইমিউনোলজি 2 আছে, এটা যদি ভালো করে আমরা শিখতে পারি দেন ইমিউনোলজি 2 আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, এটা তোমাদের রাইট আছে, তোমরা এইভাবে বলবা, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদের এইটুকু বলবো যে তোমরা ইমিউনোলজি 1টা ভালো করে পড়ো, ভালো করে শিখে যাও, তোমাদের ওটা খুব ইজি হবে। এটা তোমাদের অনেক কাজে লাগবে, সেটা কোভিড ল্যাবে কাজে লাগবে, সেটা না কোনো রিসার্চের কাজে লাগবে, যে কোনো জায়গায় কাজে লাগবে। ইমিউনোলজি এন্ড ভাইরোলজি এই দুটো যদি ভালো করে শিখতে পারো, আমার বিশ্বাস তোমরা যে কোনো জায়গায় তোমরা কম্পিট করতে পারবা। ঠিক আছে? কারণ এখন কিন্তু মলিকুলারের যুগ, মলিকুলার মানেই কিন্তু ইমিউনোলজি এন্ড ভাইরোলজি। মাইক্রোবায়োলজিটা তো বাদই দিলাম, মাইক্রোবায়োলজি অতটা আমাদের দরকার নাই। হ্যাঁ, মলিকুলার লেভেলে মাইক্রোবায়োলজির অত খুব বেশি কাজ হয় না। তো এই যে ইমিউনোলজির কাজ, এই কোভিড এর কাজগুলো, এটা কিন্তু ভাইরোলজি ইমিউনোলজি রিলেটেড। তো এই কোর্সটা তোমরা একটু ভালো করে জানার চেষ্টা করো, দরকার হলে স্যারকে রিকোয়েস্ট করো আমাদের একটু এক্সট্রা ক্লাস নিয়ে যে যে জায়গায় পয়েন্ট আউট করো, তোমরা আগে বলবা যে স্যার যে আমাদের একটু লেকচার শিট একটু আগে দিয়ে দেন, তাহলে আমরা একটু পড়ে আসি, আমাদের জন্য বোঝা সুবিধা হয়, যেহেতু এটা একটা কঠিন সাবজেক্ট আমাদের কাছে মনে হয়। এভাবে বলবা, দেন তোমরা লেকচার শিটটা পড়ে আসবা, তোমাদের কোয়ারি থাকলে এটাই করবা। আজকে আমার নিতে ইচ্ছে করতেছিল না তোমাদের এই ক্লাসটা, কারণ হলো এই সকালে 7টায় উঠছি, কালকে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে 2টা-3টা বাজছে, তারপরেও আমি চিন্তা করলাম যে আমার অন্তত পক্ষে মোরালিটির ক্ষেত্রেও হলেও তোমাদের সাথে আমার একটু মিট করা উচিত। তোমাদের ক্যাপ্টেন বলছিলাম মাঝখানে ক্লাস নেওয়ার জন্য, জানো আমি গত রবিবার থেকে এই টানা গতকালকে পর্যন্ত সকাল 10টায় গেছি ভার্সিটিতে, আসছি রাত 7টা-8টায়। কিভাবে সম্ভব বলো ক্লাস নেওয়া? এর মধ্যে তো মিটিং সিটিং থাকেই, রাত্রেও এসে মিটিং করা লাগে। জি স্যার। স্যার ভিক্টর স্যারের সাবজেক্টটাও কি স্যার আমাদের যে নতুন টিচারটা আসবে উনি নেবে? হ্যাঁ, ভিক্টর স্যার এখন কন্টিনিউ করবে, হয়তো 20 তারিখের পরে বা 25 তারিখের পরে হয়তো উনি এটা ছেড়ে দিবে 20 তারিখের দিকে। ঠিক আছে? আর তোমাদের এই কোর্সটা আমি টিচারকে বলবো যে 1 সপ্তাহের মধ্যে উনি অরবিটে সবকিছু অ্যাসাইন করে প্রিপারেশন নিয়ে। আমাদের ক্ষেত্রে যে হয়েছিল জানো, ওরা তো গতকালকে অ্যাপয়েন্টমেন্ট নেই না, বুধবারে আমরা বৃহস্পতিবারে টিকলাম, বৃহস্পতিবারে জয়েন করলাম, শুক্রবারে তোমাদের 5-6টা ক্লাস নিলাম। মানে এতটা কষ্ট ছিল যেটা আসলে ভাবা যায় না। এখন তো অনেক সুবিধা হয়েছে যে মিনিমাম 1 সপ্তাহ টিচাররা পায় আর কি, সুযোগ পায় সবকিছু এনভায়রনমেন্ট বুঝতে বা সবকিছু করতে আর কি, রেডি করার জন্য একটা সময় পাই, প্রিপারেশন নিতে পারে আর কি, যথেষ্ট টাইম থাকে। আমি বৃহস্পতিবারে জয়েন করলাম, হ্যাঁ, সেপ্টেম্বরের 19শে সেপ্টেম্বর, শুক্রবার হলো আমার পরের দিন, 4টা-5টার দিকে জয়েন করলাম। আমার ক্লাস দেওয়া হলো 5টা ক্লাস, 19 ক্রেডিটের কোর্স, 5টা ক্লাস। আমাদের ক্লাস একবারে মানে আমার মানে মনে হচ্ছে যে আমি পড়ে যাব, তখন তো আবার ফিজিক্যালি ক্লাস ছিল, বুঝছো, অফলাইনে। তো রাত 4টা-5টা পর্যন্ত পড়ে সেই ক্লাস লেকচার গুলো প্রিপারেশন করে, পড়াটা আসলে অতটা ছিল না, কঠিন মানে সহজ ছিল না, তারপরে তো ওই জায়গাগুলো পার হয়ে আসছি। এখন স্যার একটা কোশ্চেন করি, কিছু মনে করবেন না স্যার, অফলাইনে পরিশ্রমটা আসলে বেশি হয় না অনলাইনে বেশি হয়? মানে ক্লাসের ক্ষেত্রে, ক্লাস করার অনলাইনে না, ব্রেনের খুব ক্লাস করানোর ক্ষেত্রে ব্রেনের খুব হয়, প্রেসার পড়ে। অনলাইনে ব্রেনের প্রেসার পড়ে বলতে এরকম, ওটা তো ফিজিক্যাল প্রেসার, আর এটা ব্রেনের প্রেসার পড়ে কারণ কি জানো, রিপিটেডলি অনেক সময় অনেক ক্লাসে কিছু স্টুডেন্ট হয়তো স্যার পড়ে যায় বা তাদের বোঝাইতে হয়, তো এটা বেস করে হলো টিচারদের ডেলিভারির উপরে। এখন কোন টিচার কতবার ডেলিভারি দিচ্ছে, কতবার ইন্টারেক্ট থাকছে স্টুডেন্টদের সাথে, এটা কিন্তু নির্ভর করে। এটা মানে এটা টিচার টু স্টুডেন্টস ব্যাচ, এগুলোর উপর নির্ভর করে। এখন কোন ব্যাচের মনে করে স্টুডেন্ট আছে 1-2বার বললেই হয়তো বোঝানো যায়, কোন ব্যাচের স্টুডেন্ট আছে, আমার একটা ব্যাচ পড়ছিল মনে হয়, একটা না 2টা ব্যাচ পড়ছিল, যেমন 182 ব্যাচ, এই ব্যাচটাকে রিপিটেডলি বলা লাগতো কোনো কিছু বোঝানোর জন্য, ইভেন কোশ্চেন করলেও তারা পারতো না। তো ওইগুলোর ক্ষেত্রে না একটু ব্রেন স্টর্মিং, আবার মাঝপথে ওরা ঢুকে বলে স্যার এটা বুঝে নাই, ওটা বুঝে নাই, এরকম থাকে। তারপর আবার 183 ব্যাচের সঙ্গে যখন ক্লাস নিলাম, এই যে এখানে রাকিবুলরা ক্লাস করছে, ওদের কিন্তু ওর ব্যাচগুলো গ্রুপ ওয়াইজ পড়াশোনা করে এবং অনেক ভালো ওদের,
এভারেজ রেজাল্ট ওদের ভালো কম্পারেটিভলি 181 রায়হান ভাইদের ব্যাচ। রায়হান রায়হান হ্যাঁ, ওরা গ্রুপ ওয়াইজ পড়াশোনা করে। হ্যাঁ, তো ওদের ব্যাচে ওই এক দুইবার বললে বোঝে, আবার কেউ যদি না বুঝে পরে বলে স্যার ওটা আমরা গ্রুপে আলোচনা করে করে নেব, মানে ওইভাবে আমাকে রিপিটেডলি বলা লাগে নাই। হ্যাঁ, তারপরে 181 ব্যাচটাও ভালো। তো এরকম ব্যাচ এরকম কোন টিচার কিভাবে তোমাদের ইয়া করাচ্ছে আর কি, ডেলিভারি দিচ্ছে সেটার উপর নির্ভর করে। তবে আমার কাছে যেটা হয় যে আমার আসলে সত্যি কথা মানে এই